বলুন না। ম্যাম শুরু করে দেন। জি আচ্ছা, ঠিক আছে। আজকে কয়জন পরীক্ষা দিয়েছে? 30 জন প্লাস না? জি ম্যাম। 30 প্লাস, আচ্ছা ঠিক আছে, শুরু করে দিই তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার সময় আমি আসলে বেশি নিব না, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। আপনারা এত কষ্ট করে আজকে আসলে পরীক্ষা দিয়েছেন, অফলাইনে মেবি 30 বা 30 প্লাস আসছেন পরীক্ষা দিতে, অনলাইনেও কয়জন দিয়েছেন আমি ঠিক জানি না। তো ওভারঅল আমরা তাহলে একটু সলভ ক্লাসে চলে যাচ্ছি। এক্সাম তো আর বেশি দিন বাকি নাই। আমি প্রিপেয়ার করেছিলাম ওগুলা নিয়ে কথা বলবো, পরবর্তী ক্লাসের অংশটি আরমান ভাইয়া নেবেন। ভাইয়া যেগুলা করেছেন ভাইয়া তারপরে ডিসকাস করবেন। আহ, আমি তো আসলে আপনাদের আনসার শিটটা এবারের মতো আমি দেখতে পাচ্ছি না আপনারা কে কি আনসার করেছেন, কিন্তু এই যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল এই কোয়েশ্চেনটা বেসিক্যালি কি ছিল যে আপনারা 24-year-old ফিমেল বলেছে যে ইন্টারমিটেন্ট ফিভার ছিল, হেডেক, ব্লাড ভিশন ফর 10 days। মেইনলি সিএসএফ এ বোঝা যাচ্ছে যে টিবির পেশেন্টের রেজিস্ট্যান্স হয়ে আছে, ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে আছে। তা আমি একটু আসলে আনসার বলে যাচ্ছি, একটু আনসারে যান নেক্সট পেজে। ইমেজ এ এন্ড বি, এ তে তো মেইনলি মিলিয়ারি একটা বি দেখাতে চাচ্ছিলাম, এটা তো মনে হয় আপনারা খুব ভালো করেই বুঝেছেন। এখন দেখেন অনেকেই হয়তো বা মিলিয়ারি টিবি কথাটা বলতে পেরেছেন বা বলেছেন, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আজকের দিনটায় আনসার কিভাবে লিখতে হবে বা আনসারের জন্য কিভাবে মার্কস গুলো থাকে ওগুলো একটু প্লিজ আপনারা খেয়াল করবেন। যে আপনারা শুধু মিলিয়ারি ওপাসিটি লিখলেন তাহলে কিন্তু মার্ক কমে যাচ্ছে, এটা যে এক্সটেন্সিভ এই কথাটার জন্য 0.25 মার্কস আছে। এটা যে বোথ লাংসে আছে, কোন লাংসে বেশি আছে, লেফট আপার জোনে বেশি আছে, এইভাবেই কিন্তু মার্কিং গুলো অস্পিতে থাকে। অনেকে বলে যে আপু আমি তো অস্পিতে আনসার কারেক্ট করেছি তাও কেন কম মার্ক পাই, তাও কেন 2 প্লাস আসে না অস্পিতে। সো দিন শেষে ছোট ছোট পয়েন্টসে দেখবেন মার্ক থাকে, 0.25 করে করে মার্ক থাকে। তো পরীক্ষার আগে ঠান্ডা মাথায় আনসার গুলো পরীক্ষার সময় চেষ্টা করবেন দিতে, যাতে অ্যাডজেক্টিভ গুলো ভুলে না যান। ইমেজ বি, যেটা ইমেজ বিটা আমি আসলে জানি না অনেকে আপনারা এটাকে কি সাবআরাকনয়েড হেমারেজ চিন্তা করেছেন কিনা, কারণ ছবিটা কিন্তু একটু সিমিলার তাই না? সাবআরাকনয়েড হেমারেজ যেরকম টাইপের ওরকম একটু একটু লাগে, ঠিক আছে, ওরকম একটু একটু লাগে, কিন্তু দেখেন আমাদের সিনারিওর সাথে মিলাতে হবে। সিনারিও কিন্তু কোনো সাবআরাকনয়েডের সিনারিও বলে নাই, সিনারিও আমাকে বুঝাচ্ছে যে এটা টিবির সিনারিও। মোস্ট ইম্পর্টেন্টলি ক্লুই দিয়ে দিয়েছে যে সিএসএফ এর মধ্যে টিবি আসছে। যখন সিএসএফ এর মধ্যে টিবি আসছে আসলে এখানে আর বেশি কিছু বলার থাকে না। তাহলে আমরা চলে যাই আমাদের আনসারে। এইটা বুঝতে হবে যে টিউবারকুলার মেনিনজাইটিস যে কথাটা, এইটাই বোঝাতে চাচ্ছিলাম যে পেশেন্টের লেপ্টোমেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট আছে, এই কথাটা বলতে হবে। আপনারা কিন্তু খেয়াল করবেন যে টিবি মেনিনজাইটিসে লেপ্টোমেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট সেটা আমরা সিটি স্ক্যানেও পেতে পারি বা ইভেন এমআরআই তেও দিতে পারে স্যাররা, ঠিক আছে। তো ওটা আমরা খেয়াল করবেন। অবশ্যই বলতে হবে যে কোথায় আছে, বাইল্যাটারালি আছে, ঠিক আছে, কোন কোন লোবসে আছে সেটা বলতে হবে। ফিজিক্যাল ফাইন্ডিংস আসলে একটা ডিসেমিনেটেড টিবি বা যদি আমরা বলি যে একটা মিলিয়ারি টিবির কি কি থাকে ওগুলাই আসলে আমরা খুঁজবো, সেটা আপনি হেপাটোস্প্লেনোমেগালিতেও মার্কস পাবেন, লাংসে ড্রাই ক্র্যাকলস, ফান্ডোস্কোপিতে কোরয়েড টিউবারকালস, অ্যানিমিয়া, টেম্পারেচারটা রেজ। মানে অবশ্যই মেনিনজিয়াল ইরিটেশনের সাইন্স গুলো আপনারা যারা নেক রিজিডিটি বুঝবেন কি সাইন লিখেছেন সেখানেও মার্ক পাবেন, ইভেন ক্রিনিয়াল নার্ভ পালসি লিখলেও কিন্তু মার্ক পাবেন। ওকে, সো এখন ডায়াগনোসিসটা ট্রিকি কারণ আমি আসলে এই সিনারিওটা করেছি যে মাথার মধ্যে আপনাদের প্রি এক্সডিআর টিবি এই কথাটা মাথায় যাতে ঢুকে, এই কথাটা যাতে মাথায় আসে, কারণ এখন টিবির পেশেন্ট আমরা যতটুকু না পাচ্ছি অনেক রেজিস্ট্যান্ট কেসেস পাচ্ছি। এমডিআর টিবি তো আপনারা পারবেন, এমডিআর একটা ইস্যু, এমডিআর এর ট্রিটমেন্ট আমরা জানি, কিন্তু প্রি এক্সডিআর টিবি এটাও একটু মাথায় রাখা ভালো। এজন্যই ভাবছিলাম পরীক্ষাতে একটু দিয়ে দিই আপনাদের রিভিশনের জন্য। ডায়াগনোসিসটা কমপ্লিট করতে হবে, মিলিয়ারি টিবি উইথ প্রি এক্সটেন্সিভ কথাটা লিখতে হবে, অথবা আপনারা যদি সিভিয়ার এক্সট্রা পালমোনারি টিবি কথাটা লেখেন তখন আমার মনে হয় এটা ফুল মার্ক পেতে পারেন, যেহেতু সিভিয়ার আসলে। 4টা ড্রাগস বলেছি, এনি 4 ড্রাগস, আপনি যে কোনো 4 ড্রাগস যেটা লেখেন সেই ড্রাগস গুলো লিখতে পারবেন, সেখানে আপনি মার্কস পাবেন। তো এখানে আসলে আমরা আমরা কোন রেজিমেন্ট দিই? অবশ্যই শর্টের রেজিমেন্ট না, তাই না? কারণ যদি কোয়েশ্চেনটাতে খেয়াল করি, কোয়েশ্চেনটাতে কিন্তু বলে দিয়েছি, একটু কোয়েশ্চেনটাতে যান। কোয়েশ্চেনটাতে বলে দিয়েছে যে পেশেন্টের রেজিস্ট্যান্স আছে আপনার ফ্লোরোকুইনোলনসে। তো ফ্লোরোকুইনোলনসে যেহেতু রেজিস্ট্যান্স আছে এই জন্য আমাদের চয়েস অফ রেজিমেন্টটা আমরা লঙ্গার রেজিমেন্ট দিলেও দিতে পারি, বা যদি বি পাম্পটা দিতে চান বি পাম্পটাতেও দিতে পারেন। এই কোয়েশ্চেন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা কিছু জানতে চাচ্ছেন?
আপনাদের আনসার গুলো যদি আমি দেখতে পারতাম, আলোচনা করতে সুবিধা হতো, আমি বুঝতে পারতাম কে কি লিখেছেন। তো এক দুজন কি বলবেন কে কি লিখেছেন, নাকি আগে যাব? কেউ আপু সালাম আলাইকুম। আপু আচ্ছা, ওখানে কোনো ভেন্ট্রিকল কি ডাইলেটেড আছে? জি ভাইয়া, ভেন্ট্রিকুলো, হ্যাঁ ভেন্ট্রিকুলো তো একটু ডাইলেটেড আছে আসলে। হাইড্রোকেফালাসও চিন্তা করলে করা যায় ভাইয়া, লিখতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay. মানে ভাইয়া টিবিটা তো বোঝা গেছে না সিনারিও দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আসলে এটা এটা যেটা একটা পেডিগ্রি আমাদের রেডি রাখতে হবে, যে কোনো সময় একটা পেডিগ্রি দিতে পারে। তো এখানে পেডিগ্রি দেখে আমরা যেটা দেখছি, আমি সবসময় যেটা বলি যে পেডিগ্রিতে আমরা কি খুঁজবো, কোনো স্কিপ জেনারেশন আছে কিনা, তাই না? আমাদের পড়াগুলো এইভাবেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের একটা স্কিপ জেনারেশন আছে। এখন একটা পেশেন্টের দেখা এখানে রেড হয়ে আছে, সেখানে আমি দেখে বুঝছি এফেক্টেড। তো এটা মেইনলি যে ডায়াগনোসিস দিয়েছে যে পেশেন্টের হেমোপটাইসিস আছে, তারপরে পেশেন্টের একটা অটোসোমাল রিসেসিভ দেখানো হচ্ছে এখানে, অটোসোমাল রিসেসিভ। এটা মোটামুটি মনে হয় আপনারা ডায়াগনোসিসটা পেয়ে গেছেন। নেক্সট যাই আনসার গুলোতে। তাহলে এটা অটোসোমাল রিসেসিভ হলে আমরা কথাগুলো কি লিখবো, যে কোনো তিনটা লিখলে আসলে হয়ে যাবে, যে মেল এন্ড ফিমেল বোথ এফেক্টেড, জেনারেশন স্কিপিং আছে, এক্স আর ওয়াই জিন এফেক্টেড, হাফ অফ চিলড্রেন অফ অ্যান আনএফেক্টেড ক্যারিয়ার উইল বি ক্যারিয়ার। এগুলো পড়া, তাই না? এগুলা নিয়ে আজকে পরীক্ষার আগে বেশি সময় দিব না আমরা। তো পেডিগ্রি খেয়াল করবেন, পেডিগ্রি যাদের লাস্ট মিনিটের রিভিশন দিতে হবে মনে হচ্ছে, চট করে লাস্ট মিনিটের রিভিশন আমরা দিয়ে দিব। তো এটা একটা অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স। আমরা কিভাবে আগাচ্ছি, যেহেতু পেশেন্টের একটু সিনারিওতে যাই, আবার কোয়েশ্চেনটাতে একটু যাবেন। সিনারিওতে বলে দিচ্ছি যে পেশেন্টের হেমোপটাইসিস হয়েছে। তো এখানে মেইনলি একটা লো গ্রেড ফিভার, কাফ, ব্রঙ্কিকটিসিস টাইপের সিনারিও দিচ্ছি। সিনারিও দিয়ে তো আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমরা একটু সিস্টিক ফাইব্রোসিসের দিকে নিয়ে যাচ্ছি। তো এরকম যদি আসে একটা আসতে পারে। তো আনসারে যাই আমরা। সিস্টিক ফাইব্রোসিসের বাকি ইমিডিয়েট ইনভেস্টিগেশনস কি কি করি এগুলা তো আমরা জানি, সেটা আপনারা লিখে ফেলবেন। আচ্ছা, নেক্সটে যাই। এইটা এটা ফলোইং ডেতে দেখা হচ্ছে যে হসপিটাল অ্যাডমিশনে এইচআরসিটি একটা করা, ঠিক আছে? এইচআরসিটি করে সেম পেশেন্টেরই, কিন্তু সেম পেশেন্টের এইচআরসিটি করা। তো এখানে ফাইন্ডিংস এর মধ্যেও এই যে ব্রঙ্কিটিসিসটা আসলে নিয়ে আসতে চাচ্ছিলাম। নেক্সট যান আনসার। এখানে রাইট আপার ভেসিকলস, বায়োল্যাটারাল ব্রঙ্কিটিসিস, আপনি যেটাই লেখেন আপনার মতো করে লিখবেন। অনেকগুলো ফাইন্ডিং আছে, যে ইনার মধ্যে সিএফটিআর, সেটাও আপনারা জানেন। অন্য ইনভেস্টিগেশন আমরা সোয়েট ইলেকট্রোলাইট টেস্টিং, ইভেন জেনোটাইপ করব। দেখেন সবসময় কিন্তু আজকাল দেখবেন যে বিসিপিএস এর অসপিতে সবসময় যে ডায়াগনোসিস চেয়ে বসে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, সেটা কিন্তু না। তো ডায়াগনোসিস হয়তো বা চাচ্ছে না, বাট ওই ডায়াগনোসিস না বুঝলে আপনি আনসার গুলো লিখতে পারেন না। তো এইটা ছিল একটা কোয়েশ্চেন। নেক্সট এটা এইটা যেটা দিয়েছি, যে এই কোয়েশ্চেনটা আমাদের এন্ডোক্রাইন, যখন আমরা পড়াশোনা করি এন্ডোক্রাইনের পড়াগুলো তো আমরা সবাই জানি যে স্যাররা মেন পছন্দ করে, স্যাররা এপিএস পছন্দ করে। তো তাহলে এটা আসলে ডায়াগনোসিসটা কি, কি লিখেছি আমরা ডায়াগনোসিস? এপিএস টাইপ 2। এপিএস টাইপ 2, এটা মনে হয় খুব একটা কঠিন ছিল না, অনেকগুলা ক্লুই ছিল, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টার থাইরয়েড এনলার্জমেন্ট বুঝাচ্ছি, এক্সোথ্যালমাস বুঝাচ্ছি, ওই দিক দিয়ে হাতে কি বুঝাচ্ছি ভাইয়া? ভিটিলিগো। ভিটিলিগো বুঝাচ্ছি, তাই না? ভিটিলিগো বুঝাচ্ছে। ওখানে আবার অনেকগুলো ক্লু দেওয়া, যে প্রাইমারি হাইপোগোনাডিজম দেওয়া আছে, টাইপ 1 ডায়াবেটিসের মতো দেওয়া আছে, ফাইনালি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তো আমার কাছে মনে হয় এটা আপনারা খুব সুন্দর করে পেরেছেন। এটা পারার মতো কোয়েশ্চেন ছিল। আমরা আনসার গুলো একটু দেখি। আনসার গুলাতে দেখেন, সুন্দর করে লিখবেন যে ইমেজ এ বি সি কোনটা কি ছিল। ডায়াগনোসিসে আপনি এপিএস এর চেষ্টা করবেন, যেহেতু একটা ডায়াগনোসিস চেয়েছে অটো ইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম, যেহেতু চেয়েছে, চেষ্টা করব ফুল ওয়ার্ডে লেখা। বলা যায় না, ফুল লিখলে হয়তো বা ফুল মার্ক পাবেন, যারা শুধু এপিএস লিখবে তারা হয়তো বা একটু কম মার্ক পাবে। তো ওইটা একটু খেয়াল করবো আমরা। And এটা কিন্তু অটোসোমাল ডমিনেন্ট, এটা আমরা জানি। এবং চারটা কোয়েশ্চেন মানে যে কোনো চারটা, আপনি যা যা আর যা যা আছে ওগুলো আমরা একটু এক্সক্লুড করবো, ঠিক আছে? ডায়রিয়া জিজ্ঞাসা করতে পারেন, মাইসথেনিয়া কোয়েশ্চেন, হাইপোথাইরয়েডিজমের কোয়েশ্চেন। সো এগুলা পাচ্ছেন। বাকি যেটা হচ্ছে উইকনেস এর জন্য যেটা, সেটা তো অ্যাডিসন্স ডিজিজ। তো এটা নিয়ে ইনশাল্লাহ আর আলোচনা করা দরকার নাই, আই এম প্রিটি শিওর যে আপনারা সবাই পেরেছেন। নেক্সটটাতে যাই। এইটা
এইটা কি করা হয়েছে, এটা একটা এমআরআই, তাই না? আমাদের পরীক্ষাতে এমআরআই দিতেই পারে, তো এমআরআই গুলোকে আমাদের রেডি রাখতে হবে। এই পেশেন্টকে বলছে যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে উইথ ইনট্রাক্টেবল হিকাপস। হিকাপ কথাটা কেন দিয়েছি? হিকাপ কথাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বইয়ে হিকাপ কথা লেখা আছে। আমাদের বইয়ে দেখবেন ডেভিডসনে আমরা যখন ইয়েটা পড়ি, আহ এই এনেমোটা পড়ি, ওখানে সম্ভবত হিকাপ ভমিটিং এগুলো লেখা আছে, কখন হবে, যখন ব্রেন স্টেমটা ধরবে। এই জন্যই জাস্ট ওটা দেওয়া একটা ক্লু হিসাবে। এবং পেশেন্টের উইকনেস হচ্ছে, বোঝা যাচ্ছে যে পেশেন্টের প্যারাপ্লেজিয়া টাইপের ডেভেলপ করছে। তো এখানে ইম্পর্টেন্ট ফাইন্ডিং তো দেখতে পাচ্ছি, আমরা আনসারে যাই। আমরা এখানে নিশ্চয়ই লিখেছি এই তো এখানে ইয়েগুলো খেয়াল করবো, অ্যাডজেক্টিভ গুলো, যে এখানে যে হাইপার ইন্টেন্স লিসেন শুধু লিখলে ফুল মার্ক পাবো না, লং যে সেগমেন্টটা হচ্ছে কোথায় কোথায় পাচ্ছি, দুইটা ছবি দেওয়া, তাই না? সার্ভাইকালও দেওয়া, থোরাসিক দেওয়া, ওইটা আমাদের বলতে হবে। যদি আরো ভালো হয় যদি অনেকে জায়গাগুলো মেনশন করে যে এখানে C3 C4 এ আছে বা ওখানে কোথায় আছে, এক্সটেনশন বলতে পারলে হয়তো বা আরো ভালো। ইন্ট্রাক্টেবল হিকাপটা কেন? কারণ যখন এনএমওটা ইমাইলেশন যখন ব্রেন স্টেম ইনভলভ করে তখন হিকাপ। বইয়ের কথার জন্য বইয়ের কথাটা দেওয়া। এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো নিশ্চয়ই আপনারা পারবেন, যে একটা ট্রান্সভার্স মাইলাইটিস টাইপের প্রেজেন্টেশন কি থাকবে, স্প্যাস্টিক প্যারাপেরেসিস, বাইল্যাটারাল প্ল্যান্টার এক্সটেন্সর। আরো যদি লিখেন ওটাও হবে অবশ্যই। আচ্ছা, এখানে যেটা দিচ্ছি, এখানে বলছি যে পেশেন্টের একটা হিস্ট্রি কিন্তু দিয়েছে, তার এরকমই একটা 1 বছর আগে হয়েছে। হিস্ট্রি দেওয়ার কারণটাই এটা আমি বুঝাতে চেয়েছি, পেশেন্টের একটা রিল্যাপস হয়েছে। পেশেন্টের রিল্যাপস হয়েছে এটা বোঝানোটা ইম্পর্টেন্ট। কেন? কারণ ওষুধের নাম ইয়ের জন্য আর কি, যে অ্যান্টিবডির জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এখানে এনহ্যান্সমেন্টটা আমরা খেয়াল করতে পারছি সুন্দর করে। তো বলতেই হবে যে এখানে বায়োল্যাটারাল এনহ্যান্সমেন্ট আছে অফ দি অপটিক নার্ভ। নেক্সট আনসারে চলে যায়। এই পেশেন্টের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি, বইয়ের কথা, তাই না? বইয়ের কথা কি, যে যাদের অ্যান্টিবডি আগেন্স্ট অ্যাকুপুরিন থাকে ওদেরই কিন্তু বারবার করে অসুখটা হচ্ছে, ওদেরই বারবার করে রিল্যাপস হচ্ছে। সো দেখা যায় ছোট ছোট পয়েন্ট বইয়ের থেকেই দিবে, সারা ডেভিডসন ছাড়া আসলে আর কোয়েশ্চেন করে না। ছোট ছোট পয়েন্ট গুলো আমরা খেয়াল করব, যে ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওগুলো একটু দেখে ফেলবো লাস্ট মিনিটে। ডায়াগনোসিস নিশ্চয়ই বুঝে গেছেন, এনএমওএসডি, এন্ড ট্রিটমেন্ট তো এটা তো জানেনই, যে অ্যাডমিশন করব, স্টেরয়েডস দিব, এগুলা ইমিউনোসাপ্রেসেন্টস দিব। কারো কোনো কনফিউশন আছে এই কোয়েশ্চেনটাতে? না, এটাতে রিকারেন্ট হিস্ট্রি অফ মানে আগেও ছিল। তো এটা এমএস যদি কেউ লেখে নাম্বার পাবে? কি লিখে ভাইয়া? ভাইয়া মানে মাল্টিপল স্ক্লেরোসিস লিখলে কি নাম্বার পাওয়া যাবে? এমএস যদি লেখে, আনসার, এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা এটা আসলে অস্পিতে ভাইয়া আসলে মার্ক তো ওভাবে দেয় না, যেটা স্যাররা চিন্তা করে ডায়াগনোসিস সেটাই। যেমন রিটেনে যেমন একটু টুকটাক এসিকিউ তে হয়তো বা এসিকিউ লং কোয়েশ্চেন চিন্তা করে, কিন্তু অস্পিতা স্যার একটু স্ট্রিক্টই থাকে। স্যাররা যদি এটা আবার এনএমওসি চিন্তা করে তাহলে হয়তো বা এটাই। কিন্তু আম, এর এটা এটা ট্রিকি ছিল, তাই না? এটা আসলে এমএস চিন্তাও করতে পারতাম। না, এটাতে আপু আপনার মনে বায়োল্যাটারাল অপটিক নিউরাইটিস ছিল, একটা ইনভলভমেন্ট হয়ে আরেকটা হয়েছিল মনে হয় সাইমালটেনিয়াসলি, না? এরকম একটা জি মনে হয় জি। আপনি ইনফরমেশন ও দিয়েছিলেন আচ্ছা, জি খুব জি জি জি, সম্ভবত। এরকম একটা ছিল কোয়েশ্চেনে, জি তাহলে জি। এখানে তো আর এমএস আসতেছে না মনে হয়, নাকি? আপনার একটা না ইনফরমেশন ছিল সেটা, না, গ্রেজুয়াল কারণ ল্যাসিভেশন ইনিশিয়ালি লেফট আই দেন দ্য রাইট, মানে জি 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 আহ, জি, মানে এটা একটা ইনভলভ করছে তারপর আরেকটা ইনভলভমেন্ট হয়েছে আর কি, এটা বোঝাতে চেয়েছে। তো এটা ভাইয়া, মানে এটা আসলে আমি নিজেও মানে আসলে এটা এমএসও হতে পারতো, আই থিংক হতে পারতো। বাট আমি কোয়েশ্চেনটা করেছি এনএমওসির জন্য। যাই হোক, আপনাদের তো এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা দিবেন না, আপনারা জাস্ট ব্রেন স্টর্মিংটা করলেন, ঠিক আছে, রিভিশনটা করলেন, এই তো। নেক্সট, এইটা, আচ্ছা, এইটা নিয়ে হয়তোবা অনেকে একটু রাগও করেছেন কিনা আজকে আমার উপর, জানি না, যে আপু কেন আমাদেরকে ড্রাগস ফার্মাকোলজি কেন দিচ্ছেন। কিন্তু দেওয়ার কারণটাই একটা, কারণ এতদিন পরীক্ষা দিয়ে আসছি তো আমি দেখে আসছি যে স্যার আসলে ওই টপিক নিয়ে বেশি আলোচনা করে, যে টপিকে পেশেন্ট পাওয়া যায় বা খুব এটা নিয়ে আলোচনা হয়, এ হয়। So, আমার কাছে পার্সোনালি মনে হয় যে, আমি জানি না হসপিতে দিবে কিনা বা কাউন্সিলিং দিবে কিনা আমি জানি না, আইইউতেও দিতে পারে, সেমাগ্লুটাইড বলেন বা GLP-1 অ্যানালগস বলেন, এগুলো আসলে ইম্পর্টেন্ট। আজকালকার যারা পরীক্ষা দিচ্ছি আমরা, এটার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এটার জন্য দেওয়া। তো এটা অনেকেই পেরেছেন, আবার অনেকেই পারেননি, যারা পারেননি ওনারা রিসেন্টলি এটা নিয়ে পড়েনি নাই। তো সেমাগ্লুটাইড বা ড্রাগস গুলো এরকমই, যে আমার যদি পড়া না থাকে আমি তো আসলে বানায় বানায় বলতে পারবো না। তো যাদের পড়া হয়নি, আপনারা জানেন আপনারা কারা, প্লিজ একটু পড়ে নিবেন, কারণ এই স্পেসিফিক ড্রাগটা ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা একটু দেখে নিব। এটাতে তাহলে আমরা যাই, এখানে কিছু কিছু ক্লু আমি দিয়েছিলাম, হ্যাঁ, যে পেশেন্টের ডায়াবেটিক, ওবিজ, ওর যে ফ্যাটি লিভার ডিজিজের জন্য দিতে হচ্ছে,
ওষুধ ছিল। আমি পরে আপনাদেরকে গাইড করে করে প্রত্যেকটা পয়েন্টই নিয়ে আসছি প্রায় সবাইকে। তো যাই হোক, আনসার গুলো দেখি, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। একটু আনসারে চলে আসি। আনসারটা আসছে না, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি। জুলফিকার ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? ও এখন আসছে, জি। না, দেখা যাচ্ছে না স্ক্রিনে শো এখন করেন। আচ্ছা, প্লিজ আপনারা সবাই স্ক্রিনে এটলিস্ট এই কাউন্সিলিং এর মার্কশিটটা খেয়াল করবেন। দেখেন মার্কস কিভাবে পায়। অনেক ভাইয়া আপুরাই দেখা যাচ্ছে গ্রিটিংস দিয়েছে, কিন্তু সিম্পেথি এমপ্যাথি দিয়েও কথা বলেছে, কিন্তু এই কথাটা লেখে নাই, এই কথাটা বলে নাই যে আপনার রোগ সম্পর্কে আপনি জানেন কিনা। একটু রোগীর সাথে কথা বলতে হবে, ঠিক আছে? একটু তাহলে এই কথাটা বলবেন যে মা, আপনি কি আপনার রোগ সম্পর্কে জানেন নাকি জানেন না। শেষ, এই কথাটা বললেই দেখবেন যে একটা 0.25 মার্ক পেয়ে যাবেন। তো এই প্রথম পয়েন্ট এবং লাস্টের পয়েন্ট আমি অনেককেই গাইড করেছি, লাস্টের দিকে বলেছি যে ভাইয়া লাস্টের পয়েন্ট গুলো বলে ফেলেন, লাস্টের গুলো বলে ফেলেন। এটা বলার কারণই হচ্ছে যে আমি টপিক নাই জানতে পারি, টপিক না জেনেও অস্পিতে কিন্তু ইভেন 3 আউট অফ 10, 2 আউট অফ 10 এরকম মার্কস পাওয়া যাবে। তো অতটুক যাতে মার্ক আপনি পান, ঘাবড়ায় গিয়ে লাস্টের মার্কস গুলো এবং প্রথমের মার্কস গুলো মিস আউট করা যাবে না। এবং কাউন্সিলিং ঠান্ডা মাথায় পড়তে হবে। সবাই যেটা করে, আমি গত অস্পিতেও বলেছি ক্লাসে, যে আপনারা যেটা করেন যে সিনারিও পড়েই বলে ফেলান, কিন্তু পয়েন্ট কি কি চাচ্ছে বারবার করে আমি আপনাদেরকে বলছি, বুলেট পয়েন্টে কি কি চাচ্ছে, সাব টপিক বলেন, ডোমেইন বলেন, কি কি চাচ্ছে ওইখানে বারবার চোখ রাখবেন। এখানে মেকানিজম অফ অ্যাকশন ড্রাগের চেয়েছে, আমি যদি ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে আলোচনা করে শেষ করে ফেলি কোনো মার্ক পাবেন না। আপনি যদি ওবিসিটি ডায়াবেটিস নিয়ে কাউন্সিলিং করে শেষ করেন কোনো মার্ক পাবেন না। অনেকে অন্য ড্রাগস এর গল্প করা শুরু করেছেন যে সেমাগ্লুটাইড ছাড়া অন্য ওষুধও পাওয়া যায়, এই ওই। দরকার তো নাই ভাইয়ারা, আপনারা সিনারিও দেখেন কি চাচ্ছে। এখানে চাচ্ছে যে আপনি সেমাগ্লুটাইড নিয়ে আলোচনা করেন, তো কি চাচ্ছে সেটার দিকে তাকাবো আমরা। তাহলে প্রথমে যদি মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগের, এখানে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টটা বলতেই হবে 1 মার্কের জন্য। আর কি বলতে হবে, কিছু কিছু অনেকেই বলেছেন যে ইনসুলিনটা প্যানক্রিয়াসের থেকে বের করে দিবে, গ্লুকাগন কমবে, গ্যাস্ট্রিক এমটি, অ্যাপেটাইট কমাবে, এগুলো অনেকেই বলেছেন। যারা বলেছেন অবশ্যই আমি মার্ক দিয়েছি। এবং দেখেন ফ্যাটি লিভার ডিজিজ যে ওকে দিতে চাচ্ছে ওর ফ্রেন্ডটা, ওইটা অনেকে মিস করেছেন। তো সিম্পল করে যদি বলতেন যে তার ওজন কমলে, তার ডায়াবেটিস কন্ট্রোল থাকলে কিন্তু ফ্যাটি লিভারটা কমে যাবে, তো এই কথাটা বললে মেবি মার্কটা আরো পেতে পারতেন আপনারা। তাহলে একটু নিচে যাই। নেক্সট ছিল যে একটা ওষুধ দেওয়ার আগে আমাকে খেয়াল করতে হবে আমার ওই রোগীটাকে কি দিতে পারবো নাকি দিতে পারবো না। এখানে অনেকগুলো লিখেছি, যদি বলেন যে আপু কোথা থেকে নিয়েছি, এটা আমি একটা রিসেন্ট সম্ভবত নাইস গাইডলাইন না কোন গাইডলাইন থেকে আমি নিয়েছি শুধু সেমাগ্লুটাইডের উপর। তো এইখান থেকে জাস্ট এতগুলো পয়েন্ট লাগবে না, হ্যাঁ? আপনারা এটাকে ক্লামজি বানাবেন না, পরীক্ষার আগে মাথা খারাপ করবেন না। কিছু কিছু পয়েন্ট বলতেই হবে যেটা গাইডলাইনে আছে। থাইরয়েডটা বলতেই হবে, কারণ থাইরয়েডের মেডুলারি কার্সিনোমা, তাই না? তারপরে MEN2, এগুলা কিন্তু আমাদের এক্সক্লুড করতেই হবে যে তার ফ্যামিলিতে কোনো থাইরয়েড ম্যালিগনেন্সি আছে কিনা। সো নাম্বার 1 আপনাকে এটা এক্সক্লুড করতে হবে। তার প্যানক্রিয়াটাইটিস আছে কিনা এক্সক্লুড করতে হবে। আর মজার বিষয় হচ্ছে দেখেন টাইপ 1-এ তো আপনি দিবেন না। তারপরে রেনাল ফেলিয়ার, অনেকে সুন্দর করে বলেছেন যে যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজ থাকে তখন কিন্তু এই রোগীদেরকে আমরা দিতে পারবো না। এই কথাগুলো এখানে আরো কয়েকটা একটা দুটা কথা আছে। তো যেটার জন্য একটা কম্পালসারি মার্ক সেটা হচ্ছে প্রেগনেন্সি। সেটা হচ্ছে প্রেগনেন্সি কেন, আপনি দেখবেন যে কোয়েশ্চেনে বলে দিয়েছি যে পেশেন্টটা কনসিভ করতে চাচ্ছে, এই জন্য ওজন কমতে চাচ্ছে, কারণ সবার একটা ধারণা যে মানে ওজন কমলে তো কনসিভ করবে বা যাই হোক। তো এখন যেটা হচ্ছে যে এই সময়টাতে একটু ক্লিয়ার করে জানতে হবে ইস্যুটা। সেটা হচ্ছে সেমাগ্লুটাইড কনসিভ করার সময় নিতে পারবে না, যখন তারা প্রেগনেন্সি প্ল্যান করবে তখন নিতে পারবে না। সে ওজন কমাবে, তার যদি আজকে 100 কেজি হয়, 100 কেজি থেকে সে 80 কেজিতে কমলো, 80 কেজিতে কমার সময় সে সেমাগ্লুটাইড নিবে। যখন কমে গেল তখন আপনি সেমাগ্লুটাইডটা বন্ধ করে অন্য ওষুধ তাকে দিতে হবে। কারণ যখন প্ল্যানিং হয় তখন অ্যাপারেন্টলি, এটা আমি অনলাইন থেকে পড়া, গাইডলাইন থেকে পড়া, ইভেন ছেলেদের দেখেন এখানে লেখা আছে একটা কথা, একটু নিচে যান। হ্যাঁ, এখানে আছে এই যে প্যাটার্নাল এক্সপোজারটাও কিন্তু উচিত না। তাহলে এটা কেন স্ট্রিক্টলি বলছি, কারণ সেমাগ্লুটাইড আজকাল অনেক রোগীদের দেওয়া হয়। তার মানে কোনো পুরুষ রোগীও যদি সেমাগ্লুটাইড পায় তাকে হয়তোবা বলা উচিত যে আপনারা এখন কন্ট্রাসেপশন ইউজ করেন, আপনারা বাচ্চা নিয়েন না। তো এটা নিয়ে নিশ্চয়ই কোনো স্টাডি আছে, নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট। এই জন্য একটু জানানো আপনাদেরকে যে ঠিক আছে প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। ইভেন উনি যখন যখন নিচ্ছে এটা তখনও কন্ট্রাসেপশন নিতে হবে।
ওই যে আমাদের রেটিনলের মতো ড্রাগ গুলো, যারা স্কিন ডিজিজে রেটিনল দিচ্ছে তখন দেখবেন কিন্তু ফুল কন্ট্রাসেপশন দেওয়া হচ্ছে। তো এরকম এই ড্রাগটাও এরকম নিশ্চয়ই, এজন্য আপনি জাস্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। আরো আছে এখানে, কিন্তু আরেকটা ইস্যু যেটা আমি লিখে দিয়েছি কি, পেশেন্টটা দুইটা ওষুধ খাচ্ছে, এর মধ্যে একটা তো মেটফর্মিন ঠিক আছে, কিন্তু সে কিন্তু আরেকটা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নিচ্ছে। তাহলে এইটা মাথায় রাখতে হতো, যে এটা বলতে হতো যে সে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেহেতু নিচ্ছে, আবার যদি আমি তাকে সেমাগ্লুটাইড দিই তার রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া বেড়ে যাবে। এজন্য চাইলে আমি ডোজ কমাতে পারি। কার ডোজ আমার গ্লিমেপাইরাতি দিচ্ছিলাম, ওইটার ডোজ 2 গ্রাম পাচ্ছি, 2 না দিয়ে 1 দিতে পারতাম। তো যাই হোক, এটা একটু জাস্ট বলাটা যে হাইপোগ্লাইসেমিয়াটা বেড়ে যাবে, ঠিক আছে, এটা একটু খেয়াল করা। নেক্সটটাতে যাই। নেক্সট ডোজেজ, যেটা ডোজেজটা অনেকের পড়া নাই, যাদের পড়া নাই এটা মন খারাপ করার কিছু নাই। এটা মানে ধরেন আমারও পরীক্ষার সময় পড়া ছিল না, শুধু জাস্ট ইনফরমেশন দেওয়া আপনাদের আপডেটের জন্য। আমরা 0.25 করে শুরু করব, প্রতি সপ্তাহে দিব ফর 4 উইকস। টাইট্রেশন করতে হবে 0.5, ফাইনালি 1 মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারবো। এটাকে মেনটেনেন্স করতে হবে। এবং মেনটেনেন্সটা একটু বলে রাখি, 2 বছরের বেশি ইউজুয়ালি দেওয়া হয় না, ঠিক আছে। 2 বছর পর্যন্ত দিই, এছাড়া মানে ম্যাক্সিমাম 2 ইয়ার্স আপাতত স্টাডি গুলাতে যেটা বলে। কিভাবে দিচ্ছি এটা সবাই বলেছেন, সাবকিউটেনিয়াসলি। ওই যে কোনো সময় দেওয়া যেতে হবে, ফুডের সাথে সম্পর্ক নাই। মিস ডোজ যেটা যখন মনে পড়বে খাবে, 5 দিনের মধ্যে নিয়ে নিবে। এই তো ফাইনালি, এই তো এটাই ছিল অস্পি। লাস্টের এই কথাগুলো আমি বারবার অনেক 2-3 জনকে বলেছি যে বলতে পারছেন না, অসুবিধা নেই, লাস্টের কথাগুলো বলেন, 3টা পয়েন্ট পট 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 বলে ফেলেন, যাতে স্যাররা টিক করে ফেলেন। কারণ আপনি যদি থ্যাংক ইউর মতো জিনিসটা না বলেন, বেল বাজার আগে যদি না বলেন, স্যাররা কিন্তু থ্যাংক ইউতে টিক করবেন না, অকারণে 0.25 মার্কস লুজ করবেন। তো অকারণে মার্ক লুজ করার মতো কিছু নাই। আমরা সবকিছু পজিটিভলি চিন্তা করব। আনকমন টপিক অবশ্যই আসবে। দেখেন আমাদের জেনেসিসে আমরা অস্পি আইইউ যেভাবে সাজাই, অনেক কিছুই দেখবেন কমন আসে, অনেক কিছুই দেখবেন অদ্ভুত অদ্ভুত আসে। এটা কেন করি, কঠিন পরীক্ষাতে একটু ইচ্ছা করেই কঠিন করি, কারণ জেনেসিসে যদি পরীক্ষা কঠিন হয়, বিসিপিএস এ গিয়ে ইনশাল্লাহ 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 ইজি হবে পরীক্ষাটা আপনাদের জন্য। সো একটা কথাই বলবো, আমি একটা কথা বলেই আমি অ্যাকচুয়ালি রেখে দিব, যে পরীক্ষার হলে সবকিছু আলাদা, সবকিছু আলাদা, এনভায়রনমেন্ট আলাদা। সোজা জিনিসও মাঝে মাঝে কঠিন লাগে। সিম্পল একটা স্কেবিস, যেটা আপনারা ঘরে ঘরে স্কেবিস দেখেন হয়তো, বা এটার মতো সিম্পল জিনিসও আপনাদের কাছে কঠিন লাগবে ওখানে, ঠিক আছে। তো সিম্পল জিনিস কঠিন লাগতেই পারে, একটা স্টেশন খারাপ হতেই পারে, এর জন্য মন খারাপ প্লিজ করবেন না। এই জন্য পরের স্টেশনটা দয়া করে কেউ নষ্ট করবেন না। যেই স্টেশনটা, যেখানেই কাগজটা ফেলে দিয়ে আসছেন, সেখানেই কিন্তু শেষ, সেখানেই শেষ। স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। ইভেন পরীক্ষা শেষ হওয়ার পরও দরকার নেই চিন্তা করার। ওইখানেই স্টেশনটা শেষ, পরের স্টেশন নতুন করে ঠান্ডা মাথায় শুরু করবেন। এটা এর জন্য একই কথা বলবো, আইইউ এর জন্য একই কথা বলবো। তারপরেও প্রথম কথা যেটা বলবো, যে আপনারা অবশ্যই আপনাদের যে কোড নাম্বার লেখা থাকবে, আপনারা রিস্টের মধ্যে বা আপনাদের হাতের তালুতে কোড নাম্বারটা লিখে রাখবেন। একটা একটা মার্কার দরকার হলে নিলেন, বা একটা কলমে সুন্দর করে লিখে দিবেন। কোড নাম্বারটা ভোলা যাবে না। আমি 1-2 জন আপুকে চিনি যারা ভুলে কোড নাম্বার লেখে নাই। এটার থেকে আসলে একটা ট্র্যাজেডি কিছু আর না। সো আপনারা প্রথমেই কোড নাম্বার লিখবেন, আগে কোয়েশ্চেন পড়বেন না, আগে কোড নাম্বারটা সুন্দর করে লিখবেন। কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় পড়বেন। কিছু কিছু কোয়েশ্চেন দুইটা দুইটা কোয়েশ্চেন থাকে, ওভাবে ওভাবে সময় দিবেন। যে দেখবেন দুইটা থাকে, খুব দ্রুত চেষ্টা করবেন লিখতে, বেশি সময় একটাতে নষ্ট করা যাবে না। এবং ধরেন কিছু পারলেন না, ধরেন ডায়াগনোসিস পারলেন না, ধরেন কথার কথা একটা একটা মানে একটা ব্রুসেলোসিসের কেস পারলেন না, আপনি পড়া নাই বা বুঝতে পারছেন না ব্রুসেলোসিস, তাও প্লিজ ছাড়বেন না। ইনভেস্টিগেশনও যদি চায়, আপনি যদি সিবিসিও লেখেন, সিবিসি তো মার্ক পাবেন, ঠিক আছে। কোনো কিছু ছাড়বেন না। ফিজিক্যাল ফাইন্ডিং আন্দাজি লিখবেন, অ্যানিমিয়া জন্ডিস আন্দাজি, যেটা আপনার মনে হয় লিখবেন। কিচ্ছু ছাড়বেন না, মার্ক কোনোভাবেই ছাড়া যাবে না। একটা দুইটা কথা হলেও লিখতে হবে, কারণ কিছু যদি কাজে লাগে, ঠিক আছে। আমাদের তো অসপি আইইউতে নেগেটিভ মার্কিং নাই। এই হলো আমার আসলে কথাবার্তা আপনাদের। তো আসলে লাস্ট মিনিটে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা সবাই যথেষ্ট ম্যাচিওরড, অনেকে আমার থেকে আরো হাজার হাজার গুণ ভালো পারেন। আপনাদের জন্য অনেক অনেক রেসপেক্ট, আমার আমার মন থেকে অনেক দোয়া। আমি আজকে সত্যি আপনাদের অনেককে দেখে আমি জানি আপনারা কারা কারা পাশ করবেন। যখন পাশ করবেন ইনশাল্লাহ আমি বলবো যে আমি জানতাম পাশ করবেন। তো আপনারা এবার যারা পরীক্ষা দিয়েছেন আমাদের এখানে অনেকেই করবেন পাশ, আমি এটা খুব ভালো করেই জানি। সো প্লিজ বি কনফিডেন্ট, প্লিজ প্যানিক করেন না। আনকমন কিছু আসলে প্যানিক হয় না। দ্যাটস ইট। সবাইকে গুড লাক, সবাইকে প্রথম অল দ্য। তিনটা একটু প্রথম তিনটা একটু দেখাবেন। আচ্ছা, হ্যাঁ দেখাবেন। ভাইয়া একটু দেখান না প্রথম 3টা একটু।
প্রথমটা, এটা 4 নাম্বারটা না? ভাইয়া প্রথম তিনটা মানে আমি আমারগুলা বলেছি, আলোচনা করেছি, বাকিগুলো আরমান ভাইয়ের কোয়েশ্চেন গুলা ভাইয়া আলোচনা করবে। তো এখানে সব পাবেন না, এখানে 5টা আছে, স্কিপ করে করে আছে। ওরা দিয়ে দিবে না স্ক্রিনশট নাকি? হার্ড কপি যাদের কুরিয়ার অ্যাড্রেস দেওয়া আছে ওনাদেরটা পাঠানো হয়েছে, ওনারা কালকে হাতে পাবে আশা করি। আর যারা এখানে পরীক্ষা দিয়েছে তারা তো সাথে সাথে নিয়ে যেতে পেরেছেন। জি স্যার, আরমান স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জুলফিকার ভাই আমাকে শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। স্যার আপনি শুরু করতে হ্যাঁ, পারেন। আমরা 1 নম্বরে যাই। জুলফিকার ভাই আপনার ওখান থেকেই শেয়ার দেন, আমি আর স্যার দিচ্ছি না। ঠিক আছে স্যার। পার্টিসিপেন্ট যারা আছেন আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। জি জি। ওকে, আমরা আর কোনো আজকে ফর্মালিটিস করবো না, আপনাদের একদিন পরেই পরীক্ষা। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অনলাইনে হোক বা লাইভ যারা দিয়েছেন তারা তো আসলে ওইগুলো দেখেছেন অলরেডি। আমরা চেষ্টা করেছি একটু সহজ সব মিলে আসলে জাস্ট আপনাদের একটু পরীক্ষার এনভায়রনমেন্টটা যাতে একদম বিসিপিএস এর ওসিপি পরীক্ষাটা কিরকম হয় সেটার একটা ফিল দেওয়ার জন্য। এই কোশ্চেন গুলোই যে পরীক্ষায় কমন পড়বে বা এইগুলোই যে পরীক্ষায় আসবে এটা কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। সো আমরা অলরেডি আমাদের একজন মেন্টর আপনাদের 5টা ওসিপি নিয়ে কথা বলেছেন, বাকি 5টা এবং আইইউ নিয়ে একটু কথা বলবো। আমরা খুব বেশি কথা বলবো না আজকে। আপনাদের সবার কাছে খাতা দেওয়া আছে এবং নিজেদের ফল্ট নিয়ে এখন নিজেদের দুর্বলতা গুলো নিজেরা যাচাই করে এই 1 দিন 2 দিনের মধ্যে যতটুকু কভার করা যায় করবেন। আমরা জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি যাতে কিছু কিছু ক্লু পয়েন্ট যেটা পরীক্ষার হলে আমাদের জন্য হেল্প করে। সো দেখেন, আমরা জানি ইসিজি মাস্ট পরীক্ষায় আসবেই, একটা বা দুইটা। এটা ছিল একটা 30 ইয়ার্স এর ওল্ড ওমেন কেম উইথ সাডেন শর্টনেস অফ ব্রেথ এন্ড চেস্ট পেন। বিপিটা কম, পালসটা 100 মতো এটা আমরা বলছি। সো একটা ইয়াং ফিমেল যখন সাডেন শর্টনেস অফ ব্রেথ থাকে, তার চেস্ট পেন আছে, বিপি কম, এরকম একটা ইসিজি দেখি আমরা, কিন্তু একটা কমন একটা ইসিজি এটা। তাহলে দেখেন 3টা ইম্পর্টেন্ট ফাইন্ডিং পেয়েছি। সো আমাদের মাথায় চিন্তা রাখতে হবে যে এই জিনিসগুলোতে সাডেন কোলাপস যখন একটা রোগীর থাকবে, বিপি কম, হাইপোটেনশন বা শকে চলে গেছে, ইয়াং ফিমেল, প্রেগনেন্সি, এরকম যদি কোনো ক্লু থাকে, তার কানেকটিভ টিস্যু ডিজিজ যদি থাকে, কোনো ড্রাগস এর কোনো হিস্ট্রি থাকে, ওসিপি থাকে, তাহলে থ্রম্বোএম্বোলিজম বা পালমোনারি এম্বোলিজম একটা মাথায় রাখবো আমরা সবসময়। সেই হিসাবে চিন্তা করে আমরা যদি দেখি, দেখেন এটা কিন্তু টিপিক্যাল একদম S1 Q3 T3 একদম টিপিক্যাল আছে, সেটা তো আছে। হার্ট রেটটা আপনারা দেখবেন। সো তারপরে বাকি জিনিসটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। ইমিডিয়েট ম্যানেজমেন্ট অপশনের মধ্যে আমরা সব সময় জানি যে একটা শকের পেশেন্ট যখন রিসাসিটেশনের জন্য অ্যানালজেসিয়া, আপনি ফ্লুইড এগুলো তো দিবেনই, কিন্তু যখন একুট মেসিভ এবং যখন শকে সিভিয়ার থাকে তাহলে কিন্তু থ্রম্বোলাইসিস কথাটাও ইমিডিয়েটলি এর মধ্যে আনতে হবে। এইটা হলো এখানকার ক্লুটা। পরের স্লাইডে যাই সুফিকার ভাই। তাহলে দেখেন এটা একটা, এই এক্স ইসিজি বুঝতে তো কারো কোনো সমস্যা নেই। DPS1 Q3 T ছিল, হার্ট রেট একদম সাইনাস ট্যাকিকার্ডিয়া 100 মতো হার্ট রেট ছিল। আরবিপিটা বলতেও পারেন, নাও বলতে পারেন, একদম টিপিক্যাল না এটা। তারপরে একুট মেসিভ পালমোনারি এম্বোলিজম, অক্সিজেন দিবেন, ওপিএট দিবেন, অ্যানালজেসিস ফ্লুইড দিবেন, থ্রম্বোলাইসিস। যে কথাটা আমরা বলতে চাইছিলাম যে একুট মেসিভ ইমিডিয়েট কথাটা বললেও যখন মেসিভ পালমোনারি এম্বোলিজম উইথ সার্কুলেটরি কোলাপস থাকবে, হেমোডাইনামিক আনস্টেবল থাকবে, তখন কিন্তু থ্রম্বোলাইসিসের একটা ইন্ডিকেশন। এই কথাটা যাতে মাথায় থাকে, এরকম হিস্ট্রিটা দেওয়ার উদ্দেশ্যই ছিল এই ক্লুটা, আর কিছুই না। নেক্সট, এটাও একটা টিপিক্যাল ইসিজি, একদম 50 ইয়ার্স এর ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ চেস্ট পেন এন্ড কোলাপস। দেখেন এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, একদম এসটি এলিভেটেড এমআই আছে, একুইট এস্টিমেটেড ইনফিরিয়র এমআই। সবচেয়ে বড় যে জিনিসটা হলো এখানে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। দেখেন আমরা যদি চেস্ট লিড গুলোতে দেখি, দেখেন B1 B2 এর ক্ষেত্রে এসটি ডিপ্রেশন, এই জিনিসগুলো আছে। সো এটা আপনারা পারছেন আমার নিশ্চয়ই, এই এমআই আমাদের প্রায়ই আসে এটা।
ইমিডিয়েট ইনভেস্টিগেশন কি করব, 4 কমন কমপ্লিকেশন। আমরা জানি ইমিডিয়েট ইনভেস্টিগেশন আমার ইসিজি করা আছে, তাহলে ডায়াগনোসিস করার জন্য এক্সট্রা এক্সটেনশন আছে, তাহলে পোস্টেরিয়র লিড গুলো অবশ্যই করতে হবে। ট্রপাই করব, আমরা একটা পোর্টেবল এক্স-রে ইকো করতে পারি, এবং সবচেয়ে বড় কথা হলো সিএজিটা আমরা মাথায় রাখবো। আমরা জানি ইনফিউর এমআইতে সব ধরনের এরিথমিয়া হইতে পারে, হার্ট ব্লকের মধ্যে কার্ডিওজেনিক শকে থাকতে পারে, বিটিপিএফ, মায়োকার্ডিয়াল রাপচার, কার্ডিয়াক টেম্পোনেন্ট, এটা একটা কমন। এই ইনফিউর এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন অথবা আপনার শুধুমাত্র ইনফিউর এমআই উইথ এনি এরিথমিয়া, এটা কিন্তু পরীক্ষার সময় কমপ্লিট হার্ট ব্লক, তারপরে কোনো কিছু ফার্স্ট ডিগ্রি ব্লক, 2:1 ব্লক, এগুলো কিন্তু পরীক্ষায় থাকেই। এটার ক্ষেত্রে ক্লু রাখবেন, যেহেতু ম্যানেজমেন্ট পারপাসটা অনেক সময় আসে, এটার কি ম্যানেজমেন্ট হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ইনফিউর এমআই এবং শকে থাকলে কি ধরনের কি কি ম্যানেজমেন্ট করবেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এটা একটু কমন ইসিজি। নেক্সটে যাই, আপনাদের যদি কারো কোনো এই অস্পিগুলিতে কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু কথা বলেন। এটা একটা কমন, এটা আপনারা সবাই পারছেন আমি আশা করি। 30 ইয়ার্স এর ওল্ড মেল, দেখেন আমরা হিস্ট্রি দিয়ে দিছি। পেইন ছিল, সোয়েলিং অফ লেফট লেগ 4 ডেজ, উইকনেস আছে, ফেটিগ আছে, পাসেস, ডার্ক মর্নিং ডার্ক ইউরিন আছে, ডিবিটি আছে, পিএনএইচ, এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এগুলো স্যারদের কিছু আমরা চেষ্টা করছি কমন জিনিসগুলি পরীক্ষা দেওয়ার, স্যারদের কিছু পছন্দের জিনিস পিএনএইচ এগুলি। সো আমরা জানি যে রাইট ডাউন দ্য ফাদার ইনভেস্টিগেশন কিভাবে ম্যানেজ করবেন। আমরা কোশ্চেনটা সহজ দিছি, কিন্তু যখনই এরকম একটু বেক টেকের কোশ্চেন থাকে, 6টা ইনভেস্টিগেশন, হাউ উইল ইউ ট্রিট দেম, এই জিনিসগুলো লেখাটা হসপিটাল আসলে কঠিন হয়ে যায়। সো আপনারা এই সময় চেষ্টা করবেন, যখনই আমরা এরকম পিএনএইচ দিব, বা এরকম যখন 1 গাদা 3 4টা 10টা 6টা 7টা 8টা ইনভেস্টিগেশন চাইবে, আপনারা অলওয়েজ চেষ্টা করবেন একটু শুরুর থেকে ইনভেস্টিগেশন করে, যেমন পিএনএইচ এর ক্লোন গুলি সবার আগে লিখে ফেলবেন, সিডি 55, সিডি 90, বা যেটা বলেন 59, যেগুলো যেগুলো বলি ফ্লো সাইটোমেট্রি, এই কথাগুলো সব আগে লিখে ফেলবেন। তারপরে পারলে আপনার সিবিসিএস আর হেমোলাইসিস দেখার জন্য অমুক তমুক যা যা করবেন, এগুলো সেগুলো সব পরে করবেন। এটা মাথায় রাখবেন। এর কারণ হচ্ছে কি, পরীক্ষার হলে স্ট্রেসে আমরা অনেক কিছু লিখতে গিয়ে দেখালে একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যায়। একটু আগে আমাদের ওই যে আজিজা দেখাইলো যে মার্কেট ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু অনেক থাকে, দেখালে আপনি পিএনএস ক্লোনের নাম্বার থাকবে 1, বাকি এগুলো 3টায় থাকবে 1। সো আপনি চেষ্টা করবেন যেগুলো কমন যেটার জন্য ওগুলো আগে লিখে ফেলবেন। এবং যেহেতু ডিবিটি আছে, তাহলে অবশ্যই কিন্তু ডুপ্লেক্স স্টাডি এবং ডি ডাইভার, এটা আমরা মাথায় রাখবো। ম্যানেজমেন্ট আপনারা জানেন, সাপোর্টিভ ফোলেট সাপ্লিমেন্ট দিবেন, থ্রম্বোসিস হয়ে গেলে থ্রম্বোসিসের ম্যানেজমেন্ট দিবেন, এবং আমরা জানি স্ট্যান্ডার্ড কেয়ারের মধ্যে অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি, ইকুলিজুমেব এবং রেবুলিজুমেব আমরা দিতে পারি। আর সবশেষে যখন অনেক সময় হেমোপেটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন একটা অপশন, কারণ আমরা জানি পিএনএইচ গুলি কি হয়, একটা আলটিমেটলি গিয়ে লিউকেমিয়া, প্লাস্টিক এনিমিয়া এগুলিতে কনভার্ট হতে পারে। সো এগুলো আমরা মাথায় রাখবো। যখন একটু এরকম কোন একটা স্পেসিফিক পয়েন্ট না থাকবে ম্যানেজমেন্টে, তখন চেষ্টা করবেন সবগুলো কথাই একটা দুটা কথাই একদম গোটাগোট লিখে ফেলতে পরীক্ষার হলে। বেশি লেখলে কোনো ক্ষতি নাই, যেহেতু নেগেটিভ মার্ক নাই, অস্পির সময় চেষ্টা করবেন বেশি লিখে ফেলতে। লেখা কোনো থামবেন না, লেখা লিখতে থাকবেন যেটা। নেক্সট, ছয়ের বিটা মনে মিস হলো আগেরটা। 3-এর এটা বিটা কি, 3-এর বি, এটা হ্যাঁ 3-এর বিটা। এটা দেখেন, এটা একটা পরীক্ষায় আসা একটা অস্পি, কিন্তু এটা একবার পরীক্ষায় আসছিল। 24 ইয়ার্স ফিমেল, প্রেজেন্টেড উইথ র্যাশ উইথ লোয়ার লিম্ব এন্ড বাটক। সো আমরা জানি একদম টিপিক্যাল পারপুরা যখন লোয়ার লিম্ব এবং বাটকে ইনভলভ করে ইয়াং ফিমেল, সো এটা আপনাদের হেনোক্সিলেন পারপুরা বুঝতে কারো কোনো কঠিন হওয়ার কথা না। একদম ডেভিডসন থেকে কোনটা মেনশন 3 আদার, এই পারপুরা ছাড়া আর 3টা কি কমন আমরা জানি, আর্থালজিয়া থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ইএসআইডি হতে পারে। ইনভেস্টিগেশন বলছি, মেনশন টু ইনভেসিভ ইনভেস্টিগেশন, এখানে 2টা ইনভেসিভ, একটা হলো অ্যাডভান্স স্টেজে রেনাল ইনভলভমেন্ট হইলে আমরা রেনাল বায়োপসি করতে হয়, আর একটা স্কিন বায়োপসি। স্কিন বায়োপসিতে আমরা লিউকোসাইটোপ্লাস্টিক ভাস্কুলাইটিস পাবো, এবং মেসেঞ্জার রেনাল বায়োপসিতে আমরা মেসেঞ্জিয়াল আইজিএডি পজিশন পাবো। ওয়ান কমন কমপ্লিকেশন সবচেয়ে যেটা হলো কিছু কিছু ক্ষেত্রে ইএসআরডি হয়, সেটাই হলো কমন কমপ্লিকেশন। এটা আপনারা পারার কথা আশা করি, মিস করবেন না। ভাই ফাইন্ডিং কি Next. ফাইন্ডিং কি লিখতে হবে? ফাইন্ডিংসটা চাইছি আমরা, যদি না চাই তাহলে লিখবেন না। এখানে কিন্তু আমরা চাই, কোশ্চেনটা দেখেন জুলফিকার ভাই, ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস। ওসপিটা এই কথাটা আমি সবসময় বলি, এসএকিউ মানে রিটেন এবং ওসপির মধ্যে পার্থক্য একটাই, যদি ওসপিতে কখনো কোনো ফাইন্ডিংস না চায় তাহলে ফাইন্ডিংস লিখবেন না। এখানে যেমন আমরা ফাইন্ডিংস চাইছি, নাম্বার দেখেন একটা কোশ্চেনে 3, পুরো 5-এর মধ্যে একটা কোশ্চেনে 3, এই জন্য আমরা ইচ্ছা করে ফাইন্ডিংসটা চাইছি। যদি চায় তাহলে লিখবেন, আদারওয়াইজ ফাইন্ডিংস দেখার কোনো দরকার নেই। নেক্সট,
এটা একটা কমন কোশ্চেন। এটা 2021 সালের জুলাইতে জানুয়ারিতে একটা কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা জাস্ট এরকম একটা প্রোটিন ইলেকট্রোফোরেসিসের ছবি। পিক্টোরিয়াল ডায়াগনোসিস আপনারা এটা মনোক্লোনাল গ্যামোপ্যাথি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই কথাটা হইলো মনোক্লোনাল গ্যামোপ্যাথির যে কজগুলি থাকে, আমরা একটু মাল্টিপল মায়োলোমার বাইরে চলে গেছি। If this patient presented with lymphadenopathy এবং splenomegaly, what will be clinical diagnosis? এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হবে? Waldenstone. ভেরি গুড, তাহলে এটা আপনারা জানেন। তারপরে বাকি যেটা একদম ডেভিডসনের সুন্দর 4টা ট্রিটমেন্ট অপশন আছে এবং 4টা তার বোন মেরো ফাইন্ডিংসটা জাস্ট এটাই চাইছি। আনসারটা দেখাই দিই। প্লাজমাফেরেসিস, কেমোথেরাপি, কোরামবিউসেল, রিটুক্সিম্যাব, ব্লাড ট্রান্সফিউশন যদি থাকে, ইনিশিয়ালি অ্যানিমিয়া থাকে, আর ইনফিল্ট্রেশন উইথ লিম্ফয়েড সেল, প্লাজমা সেল এবং অফেন প্রমিনেন্ট মাস্ট সেল থাকে। একদম ডেভিডসন থেকে চেষ্টা করবেন। আমি এটা সবসময় বলি ওসপিতে, ওসপির আনসার শুড বি অ্যাকর্ডিং টু ডেভিডসন। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো এরকম সিনারিও বা কোনো এক্সরে কোনো কিছু পিক্টোরিয়ালের ডেভিডসনের বর্ণনা দেওয়া না থাকে, সেগুলি চেষ্টা করবেন জলিল স্যারের বইটা ফলো করার। কিন্তু বাট ম্যাক্সিমাম আনসার একদম ডেভিডসনটাকে বেস করেই কিন্তু ওসপিটা করা হয়। নেক্সট। হ্যাঁ, এইখানে একটু কোয়ারি ছিল। এখানে একটু হ্যাঁ বলেন ভাই। কনফিউজিং এইটা ছিল যে আহ, যে লিম্ফোমা যদি দেয়া হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে ইনিশিয়ালটা যদি মাল্টিপল মাইলোমা চিন্তা করে পরে লিম্ফোমা দেয়, ম্যানেজমেন্টটা তাহলে কোনটা দেওয়া হবে? আপনি এখানে যদি মনোক্লোনাল গ্যামোপ্যাথি চিন্তা করেন, মনোক্লোনাল গ্যামোপ্যাথি চিন্তা করলে আপনাকে প্রথমে মায়োলোমাটা চিন্তা করবেন। আমরা তো নরমালি একটা লিম্ফোমার রোগীর, আপনি এই পর্যন্ত লিম্ফোমার কয়টা রোগীর আপনি প্রোটিন ইলেকট্রোফোরেসিস করছেন বলেন? এটা কি ডায়াগনস্টিক ক্লু? এটা না ভাই, হইতে ওই পারে অনেক সময়। সেকেন্ড কোয়েশনটার জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেকেন্ডটা তো বলতেছি সেকেন্ড কোশ্চেনটাই তো এই জন্য। এখন যখন এখানে কি কয়েকটা জিনিস কনফিউশন হবে, ওই যে যেটা বললাম, এইটাই হলো আপনার স্যার তখন আপনাকে বুঝতে পারে। এখানে যেমন আমরা জানি মনোক্লোনাল গ্যামোপ্যাথির যে আদার দেন মাল্টিপল মাইলোমা কতগুলি কজ আছে। লিম্ফোমা আছে, অ্যামাইলোইডোসিস আছে, এইচআইভি আছে, সলিড টিউমার আছে, অনেক কিছু আছে, পলিমাইলজিয়া, রিউমেটিক আছে, এখন আরও আছে। তো এগুলোতেও কিন্তু লিম্ফোডেনোপ্যাথি এবং স্প্লেনোমেগালি থাকতে পারে। কিন্তু যখনই আপনি দেখবেন এই মায়োলোমার ছবিটা দিয়ে দিবে মনোক্লোনাল গ্যামোপ্যাথি, আপনি চেষ্টা করবেন যে মনোক্লোনাল গ্যামোপ্যাথির সাথে যখন অর্গানোমেগালি থাকবে, তাইলে আমরা একটা পয়েমস একটা চিন্তা করতে পারি। সাথে যখন স্প্লেনোমেগালি এবং লিম্ফোডেনোপ্যাথি, সাথে এখানে একটু ভিজুয়াল ডিস্টারবেন্সের কথা বললে আমাদের ভালো হইতে বেশি, তাইলে জিনিসটা আরো একটু ক্লু সহজ হইতো। তাহলে ওয়েলডেনস্টোন ম্যাক্রোগ্লোবুলিয়ার ক্ষেত্রে ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এটার একটা মানে পিক্টোরিয়াল ডিটি তো ডেফিনেটলি লিম্ফোমা আসতেই পারে। এটা একটা সহজ কোশ্চেন ছিল, দেখেন এটা একটা রিটেনের কোশ্চেন আসছিল একবার। এটা রিটেনের কোশ্চেন থেকে আমরা এটা এবিজিটা করছি। A 40 years old woman who has been hunger strike for last few days. আপনারা এটা দেখতেই পাচ্ছেন, একটা হাই মেটাবলিক অ্যাসিডোসিস আছে। আমরা জানি ডায়াবেটিক কিটোসিস এর ক্ষেত্রে এবং স্টারভেশন কিটোসিস এ কিন্তু হাই মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। তিনটা ইনভেস্টিগেশন কি করবেন, এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হলো হাই মেটাবলিক অ্যাসিডোসিস থাকে কিন্তু ব্লাড সুগারটা কম থাকে। এটা হলো মেইনলি আমরা তিনটা জিনিস সার্চ অ্যাবনরমালিটি কারা কারা করতে পারে এটা জানতে। নেক্সট ইনভেস্টিগেশন, হাই মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু স্টারভেশন কিটোসিস উইথ হাইপোগ্লাইসেমিয়া আছে। আমরা ব্লাড ইউরিন ফর কিটোন বডি করব, সেরাম ইলেক্ট্রোলাইট করব, আর একটা ব্যানাস বাইকার্বনেট করব। ডায়াবেটিক কিটোসিস, মিথানল, ইথানল পয়জনিং, ইউরেমিয়া, এটা সহজ একদম কমন কোশ্চেন, এটা পরীক্ষায় আসে। জাস্ট আমরা এবিজির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো তিনটা জিনিস, একটা হলো হাই আয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হলো নরমাল আয়ন গ্যাপ মেটাবলিক রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবো। নেক্সট 5-এর বিটা, 5-এর আগেরটার বি দেখা যায়। ও হ্যাঁ ঠিক আছে, নেক্সট। এটা তো আপনারা জানেন, এটা একদম সহজ কোশ্চেন। এটা একটা ডেভিডসনের ছবি, একদম সিউডোমেমব্রেনাস কোলাইটিস আমরা যেটা বলি। কিভাবে ফাইন্ডিংস বলবেন, ফার্দার ইনভেস্টিগেশন কি, মেনশন টু ট্রিটমেন্ট ইউজড ইন সিভিয়ার কেসে আমরা কি জানি, প্লাজমাফেরেসিস করতে পারি, গ্লুকোকর্টিকয়েড দিতে পারি, আইভিআইজি দিতে পারি। এই জিনিসগুলো বলার জন্য, এটা জাস্ট আপনাদের মনে করায় দেওয়ার জন্য যে এগুলো কিন্তু সহজ জিনিস, পরীক্ষায় চলে আসতে পারে। সিগমুইড স্পেশিং, ইরাইথেমা, হোয়াইট প্লেক বা সিউডোমেমব্রেনাস কোলাইটিস যেটা বলি, স্টোন কালচার করতে পারি। টক্সিন এবি দেখবো, কোয়েস্টার্ন ডেফিসিট নিউক্লিক অ্যাসিড বা পিসিআর করতে পারে। প্লেন এক্স অ্যাবডোমেন অনেক করি, কারণ অনেক সময় টক্সিক মেগাকোলন একটার সাথে হতে পারে। আইভিআইজি দিব, গ্লুকোকর্টিকয়েড দিব সিভিয়ার কেসে। নেক্সট,
এটা ডায়াগনোসিস কি বলেন তো দেখি, যে কোনো একজন বলেন তো। এটা রথ লো গ্রেড স্পট, প্রথমটা রথ স্পট ছিল আর পরেরটা হচ্ছে সিএ কোলন। এটা গ্যালোলাইটিকাস যদি ইনফেক্টিভ ভেরি গুড, এন্ডোকার্ডিয়াল। এই তো তাহলে ভেরি গুড। তাহলে এটা স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস দিয়ে, যেটা ওল্ডার এজে সবসময় ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থাকলে মেলিগনেন্সির সাথে যখন ক্রনিক কার্সিনোমা তাদের থাকে, স্পেশালি স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস, বা আগে আগে যেটাকে বোবিস বলা হতো সেটা দেওয়া হতো। তো চেষ্টা আপনারা তাহলে পারছেন, তাহলে তার কিছু করার। নেক্সট, এটা সহজ কোশ্চেন, এগুলো একটু মাথায় রাখেন। এটা আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা একটু মাথায় রাখি। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেহেতু এবার পরীক্ষা রিটেনে আসে নাই, তো এখানে কিন্তু কোনো না কোনো ভাবে হসপিতে ঢুকাই দিতে পারে, ঠিক আছে। রথ স্পট ছিল, কোলোনোস্কোপিতে একটা ইরেগুলার কলিফ্লাওয়ার লাইক গ্রোথ ছিল, ক্রনিক কার্সিনোমা উইথ সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, অর্গানিজম ছিল স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিস। নেক্সট, এটা একটু ট্রান্সপ্লান্ট স্যারদের সাথে, এটা আসলে ইমিউনোলজি চিন্তা করে আমরা দিছি ট্রান্সপ্লান্টেশনটা। আমরা সময় লিভার ট্রান্সপ্লান্ট পরীক্ষা একবার আসছিল, রেনাল ট্রান্সপ্লান্ট, লাং ট্রান্সপ্লান্ট, এই জিনিসগুলো আপনারা একটু দেখে যাবেন। এবং ট্রান্সপ্লান্ট রিলেটেড কিছু ফিভার কমপ্লিকেশন, বিশেষ করে ইনফেকশন রিলেটেড, কিছু ভাইরাসের ইনফেকশন, কিছু মেলিগনেন্সি, যেগুলো ভাইরাস রিলেটেড টিউমার হয়, এটা একটু পাইরেক্স অফ আননোন অরিজিনের যে চ্যাপ্টারটা আছে, মানে ইনফেকশাস ডিজিজের, এখান থেকে একটু দেখে যাবেন। দেখেন এখানে একটা সুন্দর একটা স্কার মার্ক আছে, স্কার মার্ক দেখে বোঝা যাচ্ছে এটা একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ডায়াগনোসিস কি, 3 ড্রাগ আমরা কি কি দেই জানেন, আমরা স্টেরয়েড দেই, আর একটা হচ্ছে 2 ধরনের ক্যালসিনিউরিন ইনহিবিটর, এবং আরেকটা 3টা ড্রাগ থেকে যে কোনো 2টা আমরা দেই। আর হলো তাহলে 3টা ভাইরাস অ্যাসোসিয়েটেড টিউমার, এগুলো আসলে ইমিউনো কম্প্রোমাইজ থাকলে যে টিউমার গুলো হয়, আমরা এইচআইভি এর ক্ষেত্রে যেগুলো চিন্তা করি, এখানেও সেক্ষেত্রে ইমিউন হারপিস ভাইরাস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, স্কিন টিউমার, এগুলোতে একটু হয়। এটা জাস্ট একটু দেখে রাখবেন আপনারা। এখানে ফাইন্ডিংসটা দেখেন, এই যে ডায়াগনোসিসটা তারা আমরা দিচ্ছি রাইট ট্রান্সপ্লান্টেশন, একটু আগের ছবিটা দেখাই। এই ছবিটাতে দেখেন আপনারা যদি কিডনি, এখানে পেটের ছবিটা দেখেন, এটা স্কার করে রেনাল ট্রান্সপ্লান্ট। এখন এই রোগীটা ডায়াগনোসিস আমরা সিকেডি কেন লিখলাম বলেন তো, সিকেডি কিভাবে বুঝলাম? ফিস্টুলা করা আছে। ফিস্টুলা ভেরি করা, গুড, তাহলে দেখেন তার কিন্তু লেফট হ্যান্ডে একটা ফিস্টুলা করা আছে। সো সে, আমরা ধরে নিচ্ছি সে একটা হেমোডায়ালাইসিস ছিল। সো ডায়ালাইসিসের পেশেন্ট, সিকিডির কারণে তার হচ্ছে। সো এই ডায়াগনোসিসটা, এই যে ছোটখাটো ক্লুগুলি, এগুলো কিন্তু পরীক্ষার হলে নাম্বার অনেক ডিফারেন্ট বেরি করে। তাহলে এই ছোট ক্লুগুলি একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট, 9 এটা কমন প্যানকেটাইটিস আমাদের প্রায় আসে। দেখেন এখানে একটা একদম অবলিকলি প্লেসড একটা রেডিও ওপেক শ্যাডো একদম নাম্বার 1 এরিয়াতে আছে, এবং লেফট সাইডে কিডনির দিকেও কিন্তু দেখা যাচ্ছে। সো এটি কেস অফ ক্রনিক একদম ক্যালসিফিক প্যানকেটাইটিস। আমরা জানি একদম ডেভিডসনের সুন্দর করে আছে, ইস্টাবলিশ দ্য ডায়াগনোসিস এর জন্য কি করতে হয়, প্যানকেটিক ফাংশন দেখার জন্য কি হয়, সার্জারির আগে ইভালুয়েশন করার জন্য কি হয়। ডেভিডসনের সেই বক্সটা থেকে কোশ্চেনটা করা হয়েছে যে 4 ফার্দার টেস্ট টু ইস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, এবং 2 জেনেটিক কজ। জেনেটিক কজ আমরা জানি একটা সিস্টিক ফাইব্রোসিসে হয়, আর একটা হলো হেরিডিটারি প্যানকেটাইটিসে হয়। সো এই ছিল আমাদের আজকের ওসপি 10টা, আপনারা নিশ্চয়ই ভালো করছেন। তো আমাদের আজকে কার কি ওসপি কতটুকু পার্সেন্ট নাম্বার কি ভুল হয়েছে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। আজকের পরীক্ষা চলে আসলে বেসিক্যালি আপনাদের জন্য একটা, মানে কি বলবো, প্র্যাকটিস করে গেলেন। পরীক্ষার ভাইবটা আপনাদের মধ্যে আসছে। তবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে পাজেল হওয়া যাবে না। যে স্টেশনটা যেখানে থাকবে, যেটা শেষ করে ফেলবো জাস্ট ওইটা ওইখানেই শেষ, একটু ভুল হইলেও শেষ। আমরা সবসময় মাথায় রাখবো ওসপি পরীক্ষা, আমি সবসময় একটা কথা বলি, 10টা ওসপি আমাকে পাইতে হবে মাত্র 60 নাম্বার। সো 10টা 100 পাওয়া সম্ভব, আমার তো 100 দরকার নেই। সো 2টা ওসপি মিস করলেও আমাকে, 2টা ওসপিতে যদি মিস করি আমি বাদ দিয়ে দেই, তারপরে থাকে 8টা, বাকি 8টায় যদি আমি 8 করেও পাই তাও 64। সো আমাকে একটা 2টা ওসপি যদি একদম টোটালি মিসও হয়ে যায়, আপনারা কেউ এটা নিয়ে হতাশ হবেন না। মনে করবেন যে আপনি যে 2টা বাদ দিয়েছিলেন এই 2টার মধ্যে এটা পড়ছে। সো এটা একদমই বাদ দিবেন না, কোনো পাজেল হওয়া যাবে না। একটা 2টা কোশ্চেন না পারলে এই কোশ্চেন পরের কোশ্চেনে গিয়ে এটা নিয়ে আলোচনা করা যাবে না যে আমি আগের কোশ্চেনটা ভুল করছি, তাহলে পরের কোশ্চেনটাও মিস হয়ে যাবে। যেটা যেখানে যেটা রেখে যাবেন ওইটাই শেষ। একদম মাথা ঠান্ডা রেখে সবাই টাইমলি পরীক্ষার হলে চলে যাবে। পরীক্ষার হলে ঢোকার পরে দেখবেন যে একদম রকেটের গতিতে 75 মিনিট চলে যায়, কেউ টেরই পাবেন না। সো ওই সময়টা মাথা ঠান্ডা রেখে একদম নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। আশা করি এই শেষ মুহূর্তে আপনাদের আসলে আর সাজেশন দেওয়ার কিছু নাই, সবার বেস্টটা সবাই চেষ্টা করতেছেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইনশাল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। এগুলো নিয়ে এখন আর
আমরা একটু আইইউ নিয়ে আলোচনা করব। আইইউটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আমরা এখন সমস্যা ফেস করি। আইইউর ক্ষেত্রে যেটা হয়, আমি কয়েকজনের আইইউ নিতে গিয়ে দেখলাম যে আমরা টাইমলি ওই পর্যন্ত যেতেই পারতেছেন না। সো আইইউ এর ক্ষেত্রে আমার প্রথম দিকেই সাজেশন কিছু হলো, প্রচুর বলতে হবে, প্রচুর বলতে হবে। আমরা যখন কয়েকটা জিনিস বলি, আমি একটু শুরুতে বলে নেই, তারপর আমরা সবটা দেখাই দিব, আপনাদের বেশি সময় নিব না। আমাদের যেটা হলো, যখন ইমার্জেন্সি ইভালুয়েশন বা ম্যানেজমেন্টে আসে, হিস্ট্রি টেকিং থাকে, আপনারা সবসময় চেষ্টা করেন যে একটা ডায়াগনোসিসের দিকে আগেই ঢুকে যেতে। এই টেন্ডেন্সিটা খুব খারাপ। একটা ডায়াগনোসিসের দিকে আগে ঢুকে গেলে আপনি ওই রিলেটেড হিস্ট্রির বাইরে আর বের হতে পারবেন না। আপনি প্রথমে কয়েকটা জিনিস ডিডি চিন্তা করবেন, ডিডি চিন্তা করে আপনার ডায়াগনোসিস। আর যদি কোনো কিছু সিনারিওতে আপনাকে বলে দিতে যে একটা জিনিসের দিকে, সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে যে একটু আগে যেটা বললাম, যে প্রথম যেটা আপনার প্রফেশনাল ডায়াগনোসিস মনে হবে, ওই রিলেটেড হিস্ট্রি গুলো আগে নিয়ে ফেলবেন। তারপরও কিছু কথা আরো এক্সট্রা বলতে থাকবেন। নেগেটিভ মার্কিং যেহেতু নাই, দ্রুত আমরা কথা বলার চেষ্টা করব, এটা একটা আমরা মাথায় রাখবো। সো আমরা শুরু করি। আমাদের যেখানে আজকে 1 নাম্বার যে আইইউটা ছিল, আমাদের ছিল কি, এ 60 ইয়ার্স ওল্ড লেডি কামস টু ইউ উইথ ইমার্জেন্সি উইথ সেমি কনসিয়াসনেস ছিল। সে নোন কেস অফ ডায়াবেটিক, হাইপারটেনসিভ, এবং তার ছেলে বলছে যে সে ইরেগুলার ইন ডায়াবেটিক মেডিকেশন। সো ধরে নিতে পারি আমরা তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল। সো এখানে কিন্তু এটাই একটা বড় ক্লু যে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল। সো একটা ডায়াবেটিক রোগী আনকন্ট্রোল হয়ে সেমি কনসিয়াসনেস নিয়ে আসে, এর মধ্যে ডিডি গুলো আমরা কি চিন্তা করব? আমরা ডায়াবেটিসের যে একিউট কমপ্লিকেশন গুলো, একটা হাইপোগ্লাইসিমিয়া হইতে পারে, হাইপারগ্লাইসিমিয়া হইতে পারে, হাইপারঅসমোলার কমা হইতে পারে, ডিকে হইতে পারে, এগুলোর হিস্ট্রি নিব। প্লাস এই যে ডিকে বা এইচএসএস হওয়ার জন্য যে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যেমন তার কোনো ইনফেকশন আছে কিনা, কোনো মেল মিস আছে কিনা, বেশি ড্রাগ নিছে কিনা, এরকম টাইপের যে হিস্ট্রি গুলো, এগুলো কিন্তু মাথায় প্রিসেট থাকতে হবে। তখন এর গটাগট পরীক্ষার হলে বলতে হবে। পরীক্ষার হলে যদি এগুলো চিন্তা করে করে বলি, তাহলে কিন্তু আমরা আর পারবো না। দেখেন তাহলে আমরা এখানে কি কি হিস্ট্রি নিব, তার কোনো ইনফেকশন কোনো ফিচার আছে কিনা, তার এনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ভমিটিং, ডায়রিয়া আছে কিনা, একটা আনকনশিয়াস পেশেন্ট আসলে আমরা যা যা হিস্ট্রি নেই, জাস্ট ওগুলি। তার কোনো ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো আছে কিনা, কোনো ড্রাগের হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো আমরা নিব। নেক্সট কোশ্চেন যাই। এখন আমাকে বলা হয়েছে যে এই রোগীটাকে ভিগোরাস ভমিটিং ছিল, লাস্টে লোয়ার অ্যাবডোমিনাল পেন ছিল, তারপর সে বার্নিং মিকচারেশন ছিল। তাহলে দেখেন একটা ক্লু কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে দুইটা ক্লু আমাদের সাথে আছে, যে এখানে রোগীটার মধ্যে লাস্ট নাইটে সে ভিগোরাস ভমিটিং ছিল, তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে, বার্নিং মিকচারেশন, সো একটা ইউটিআই আছে আনকমনলি, মানে আনডাউটেডলি। তার সাথে হইলো তার এখন ভমিটিং আছে, তো একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে। সো আপনাকে যখন বললো যে ফার্দার কি কি ইনভেস্টিগেশন করবা, ওই যে আমি শুরুতে বলছিলাম যে আমরা যে ডিডি গুলো চিন্তা করব, যে ডায়াবেটিসের কমপ্লিকেশন হয়েছে কিনা, ডায়াবেটিসের সেই ডিডি মানে ডিকে এইচএসএস দেখার জন্য, ডায়াবেটিস স্ট্যাটাস দেখার জন্য যত ইনভেস্টিগেশন গুলো সব করব। এবং এখন তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোনেট্রিমিয়া বা হাইপারক্যালেমিয়া যা হয়, এগুলো দেখার জন্য যে যে জিনিসগুলো সব ইনভেস্টিগেশন গুলো করব। ইনফেকশন স্ক্রিনের জন্য যা যা ইনভেস্টিগেশন গুলো লাগবে তাই করব। দ্যাটস এনাফ। দেখেন আপনি সিবিসি করবেন, ইএসআর করবেন, আরবিএস করবেন, ইলেকট্রোলাইট করবেন, ক্রিয়েটিনিন করবেন, ইউরিনারি, তাহলে এই জিনিসগুলো একদম ব্লাড কালচার করবেন, ইউরিন কালচার করবেন, এবিজি করবেন, চেস্ট এক্সরে করবেন, একটা ইসিজি অবশ্যই করতে হবে। ওল্ডার এজে যখন এরকম আনকনসিয়াস পেশেন্ট থাকবে, ডায়াবেটিস থাকবে, এগুলো কিন্তু যে প্রিডিসপোজিং, যেটা আমরা জানি যে ডিকে বা এইচএসএস এর যে প্রিডিসপোজিং কিছু ফ্যাক্টর থাকে, এর মধ্যে কিন্তু এমআই, নিউমোনিয়া, এগুলো কিন্তু আছে। এখানে আমরা যদিও বলে দিচ্ছি বার্নিং মিকচারেশন আছে, কিন্তু বাকি ইনফেকশন যে তার নাই, এটা কিন্তু আমরা বলি নাই। সো এটাও কিন্তু চিন্তায় রাখতে হবে। নেক্সট স্লাইড। তারপরে দেখেন আমরা কি বললো, ক্লুটা হলো যে তার সেরাম সোডিয়াম 105, আরবিএস 24, ইউরিনে প্রোটিন 1+, এই কিটোন বডি 1+। সো আমরা এখন ধরে নিলাম তাহলে কি, আমাদের এটা হলো ডেলিরিয়াম হয়েছে, তার যে হাইপোনেট্রিমিয়া 105, তার মানে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, এটার কারণেই তার সেমি কনসিয়াসটা ছিল, সাথে তার ইলেকট্রন লাইট ইমব্যালেন্স সাথে সাথে আনকন্ট্রোল ডায়াবেটিস প্লাস ইউটিআই আছে, যেটা আমরা চিন্তা করছিলাম। এটা হলো ডায়াগনোসিস। তাইলে আপনি এখন কি করবেন এই মুহূর্তে? তাইলে আপনাটাকে 105 থাকলে আমরা জানি 3% সোডিয়াম ক্লোরাইড আমরা শুরু করব। তারপরে কোশ্চেন ছিল কি, যে শুধু তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে কি করবেন? বাট আফটার 2 days later patient develop quadriparesis with dysphagia, what happens? তার মানে আমরা বলতেই পারছি একটা একিউট হাইপোনেট্রিমিয়া ছিল। আমরা জানি সবসময় যেহেতু তার ভিগোরাস ভমিটিং 105 ছিল, একিউট হাইপোনেট্রিমিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আমরা 3% দিয়ে রেপিড কারেকশন করে ফেলছি। রেপিড কারেকশনের কারণে আমাদের স্পন্টান ডিমাইলিনেশন হয়েছে।
এটা একটা জিনিস, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হাইপোনেট্রিমিয়ার ক্ষেত্রে একিউটলি ডেভেলপ হাইপোনেট্রিমিয়া এবং ক্রনিক্যালি ডেভেলপ হাইপোনেট্রিমিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা রেপিড কারেকশন করি কিনা। সো দিস ইজ এ কেস অফ স্পন্টাইন ডিমাইলিনেশন। সো এই ছিল আমাদের প্রথম একিউট ইমার্জেন্সি ইভালুয়েশন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে কারো কোনো কষ্ট হয়েছে এই কোশ্চেনটা? যদি কষ্ট না থাকে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখেন, এইটা একটা টিপিক্যাল হিস্ট্রিটা যেটা দেখেন, এখানে একটা ব্যাক পেনের টিপিক্যাল হিস্ট্রি আছে, পেশেন্ট এনিমিক আছে, একটা স্পাইনাল কর্ড কম্প্রেশনের হিস্ট্রি আছে, শেষে একটা ক্লু আছে দেখেন এখানে এনিমিক আছে পেশেন্টের, সবকিছু মিলে যেমন আমার কাছে যারা পরীক্ষা দিচ্ছেন দুই একজন এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা উইথ প্যারানোপ্লাস্টিক সিনড্রোম বলতে চাইছে। লাস্ট লাইনে একটা কথা আছে দেখেন, চেস্ট এক্স-রে নরমাল, আলট্রাসোনোগ্রাম কিউবি অ্যাপিয়ার্স নরমাল। সো এখানে একটা রোগী ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে প্যারানোপ্লাস্টিক মেটাস্টেসিস হয়ে গেছে, লাংসে কিছু পাইবেন না, এটা একটু রেয়ারলি। সো এটা যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা না এটা বোঝানোর জন্য আমরা এই জিনিসটা বুঝাইছি। এখন দেখেন কোশ্চেন ছিল যে আপনার প্রাইমারি ডায়াগনোসিস কি সেটা দেখার জন্য আর কি কি সাইন আপনি সার্চ করবেন। সো যখন একটা মাল্টিপল মাইলোমা স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে গেছে, সো আদার কমপ্লিকেশন গুলো মাল্টিপল মাইলোমার কারণে ডায়াগনোসিস করার জন্য না, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যখনই একটা রোগীর স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে গেছে, সো ইটস মানে একটা প্রলং কেস, এটা একিউটলি ডেভেলপ না। এইবারই প্রথম মাল্টিপল মাইলোমা আপনি ডায়াগনোসিস, অনেকে কি করছেন এই হিস্ট্রিটা নিতে গিয়ে তার এনিমিয়া আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা এগুলো জিজ্ঞাসা করছেন। হ্যাঁ এগুলো জিজ্ঞাসা করবেন, কিন্তু তার যেহেতু স্পাইনাল কর্ড কম্প্রেশন আছে, সো আদার কমপ্লিকেশন গুলো যেমন হাইপার ভিসকোসিটির ফিচার আছে কিনা, তার অ্যামাইলোইডোসিস ডেভেলপ করছে কিনা, তার কোনো রেনাল ফেলিওর আছে কিনা, এই কমপ্লিকেশন গুলোর জন্য কি কি সাইন এগুলো দেখতে হবে। তারপরে ডায়াগনোসিস এটা আমরা পারছেন দেখেন, কম্প্রেসিভ মাইলোপ্যাথি বা স্পাইনাল কর্ড কম্প্রেশন সরাসরি বলে দিলে কোনো সমস্যা নাই ডিউ টু মাল্টিপল মাইলোমা। ইমিডিয়েট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এখানে একটু আমরা উত্তরের ক্ষেত্রে আমি একটু বলে দিই, এখানে যে জিনিসটা লেখা আছে একটু মডিফিকেশন করে নেবেন, এটা আমাদের আরেকজন মেন্টর কোশ্চেনটা করছে। এখানে এমআরআইটা একটু পরে চলে গেছে, কিন্তু যখনই একটা রোগী মাল্টিপল মাইলোমার সাথে স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকবে, এমআরআই ইজ দ্য ইনিশিয়াল ইনভেস্টিগেশন, এমআরআই অফ দ্য ডর্সাল স্পাইন উইথ স্ক্যানিং অফ দ্য হোল স্পাইন। এটা কারণ আমার স্পাইনাল কর্ড কম্প্রেশন এটা লাইফ সেভিং এর জন্য, হয়তো আমাকে তার এক্সটেনশন দেখে ইমিডিয়েট নিউরোসার্জিক্যাল ডিকম্প্রেশন লাগবে। সো এখানে একটু ভুল আছে কোশ্চেনটার আনসারে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন গুলো আপনি এক্স-রে সিবিসি যা যা আছে সবই বলবেন, বাট এমআরআইটা ইমিডিয়েটলি চলে আসবে। তারপরে আপনি রোগীটাকে স্পাইনাল কর্ড কম্প্রেশন যেহেতু মেডিকেল ইমার্জেন্সি আপনি ম্যানেজ করে দেন তার মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করেন, কারণ মাল্টিপল মাইলোমার পেশেন্ট তখন আর ইমিডিয়েট স্পাইনাল কর্ড কম্প্রেশন ম্যানেজ করে দেন মাল্টিপল মাইলোমা ম্যানেজ করেন, সো প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস বোন মেরো এগুলো পরে করেন। এইটাই ছিল আমাদের। তারপরে কথা ছিল ইমিডিয়েট কিভাবে ম্যানেজ করবেন, এটা আমরা সেই মেলিগনেন্ট অনকোলজিক্যাল ইমার্জেন্সি থেকে যে স্পাইনাল কর্ড কম্প্রেশনের ম্যানেজমেন্টের যে বক্সটা সেটা বলবো, সাথে হইলো মাল্টিপল মাইলোমার একিউট ম্যানেজমেন্ট, একটা পেইন ব্যাক পেইন আছে তাহলে অ্যানালজেসিয়া, এডিকুট ফ্লুইড, অপয়েড যা যা লাগে এগুলো সেটা ডেভিডসনের সেই বক্সটা দিব। কথা ছিল যে তার এখানে একটা ট্রিকি কোশ্চেন ছিল যে মানে ফার্দার কি ট্রিটমেন্ট দিবেন, প্লাস হইলো যে এই ট্রিটমেন্ট থেলিডোমাইড দিলে কি কি কমপ্লিকেশন হয়, এগুলো কিন্তু একদম ডেভিডসন থেকেই তোলা। মাল্টিপল মাইলোমা যেহেতু ভিন্নভাবে স্যারদের কাছে পরীক্ষায় আসতে চায়, এটা আমরা ইচ্ছা করে রাখছি। সো এটা একটা কমন কোশ্চেন ছিল। কোশ্চেনের ক্লুগুলো বোঝা, দেখেন কোশ্চেন গুলো একটু বড় করা হয়েছে ইচ্ছা করে, যাতে আপনারা পরীক্ষার হলে গিয়ে পাজেল না হয়ে যায়। অনেক সময় কিন্তু পরীক্ষার হলে আমার নিজেরও একবার হয়েছে, আমি যেবার পাশও করছি এবার একটা আইইউতে একটা দুইটা কোশ্চেন আমি শেষে স্যারদের কাছে আর যাইতে পারিনি শেষ পর্যন্ত। সো আপনারা পরীক্ষার হলে পরীক্ষার খুব ফাস্ট ফাস্ট কথা বলবেন এবং চেষ্টা করবেন যারা যদি কোনো কিছুতে আটকায় যান যে স্যার আমরা নেক্সট কোশ্চেনে যাই, স্যারকে স্যার প্রসিড বা প্লিজ স্যার নেক্সট কোশ্চেন কি হবে, এটা একটু চেষ্টা করবেন। মানে আপনি চাইবেন যে প্রত্যেকটা কোশ্চেনের শেষ পর্যন্ত যাতে অ্যাটলিস্ট আপনি টাচ করতে পারেন, কিছু নাম্বারও যদি পান। কথা বলা মুখটা বন্ধ করবেন না। নেক্সট কোশ্চেন দেখেন 3 নাম্বার কোশ্চেন যেটা ক্রনিক কেয়ার, ক্রনিক কেয়ারের কোশ্চেন আমরা ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছি। টিবির কোশ্চেন এবার একটু কমন হয়ে গেছে বেশি আপনাদের, এগুলো কমন জিনিসগুলো আমরা বেশি দেওয়ার চেষ্টা করছি। আইইউতে আপনাদের হসপিতে 1 নাম্বার কোশ্চেনটা আমাদের যেটা মিডিয়ালি টিবি নিয়েছিল, আমরা এবার একটু ড্রাগ রেজিস্ট্যান্স টিবিটা আনার চেষ্টা করছি ক্রনিক কেয়ারে। দেখেন 28 ইয়ার্স এর ওল্ড ম্যান কামস টু ইউ উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, আপনি পালমোনারি টিবি ডায়াগনোসিস করছেন, সাসপেক্টেড পিটিবি। দেখেন তাহলে আপনি কি কি রিপোর্ট করবেন ইনিশিয়ালি, একটা এটা তো কমন আপনারা জানেন, জিন এক্সপার্ট করবেন, এমটিবি জিন এক্সপার্ট, স্পুটাম এ বি সিবি সিএসআর সবই করলেন। কোশ্চেনটা আসলো পরের দিক থেকে,
যে his expert MTB is positive and sensitive for rifampicin. Now what will be treatment? That is আপনারা যেটা জানেন আমরা ক্যাটাগরি 1 যেটা দিব সেটা দিব। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে এটা কথাটার উত্তরে নাই, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য অ্যাড। যখন এরকম একটা রোগী আপনার টিবি ক্যাটাগরি 1 শুরু করবেন, আপনারা অবশ্যই হিস্ট্রিতে জিজ্ঞাসা করে নেবেন যে তার প্রিভিয়াসলি কখনো টিবি হয়েছিল কিনা। প্রিভিয়াসলি টিবি হলে কিন্তু এখানে আমরা লেভোফ্লক্সাসিন অ্যাড করবো। এটা যদিও আমাদের এই কোশ্চেনের পরে আসবে, বাট আপনারা আগে থেকে জিজ্ঞাসা করে নেবেন। নেক্সট কোশ্চেনটা দেখেন ছিল ফলো আপের যে শিডিউল। ফলো আপের শিডিউল আমরা জানি স্পুটামের 2 মাস, 5 মাস এবং 6 মাসের, সেটা আপনারা পারছেন, এটা আশা করি সবাই পারবেন। নেক্সট কোশ্চেন ছিল his sputum smear are negative and declared as cured. 3 years later again he came to you with sputum same symptom and you diagnosed again PTB. Now what will be drug of choice? দেখেন ড্রাগ রেজিস্ট্যান্স আপনি সাসপেক্ট করছেন, তাহলে কিভাবে ড্রাগ রেজিস্ট্যান্স করবেন? আমরা জানি যে প্রিভিয়াসলি ডায়াগনোসড কেজের ক্ষেত্রে ইউজুয়ালি যদি অ্যাটলিস্ট বলা হয় 5 বছরের মধ্যে আসে, জিন এক্সপার্ট ক্ষেত্রে আগেরটাও পজিটিভ হতে পারে। সো এই ক্ষেত্রে জিন এক্সপার্টটা আর আমরা ড্রাগ রেজিস্ট্যান্স দেখার জন্য ইউজ করতে পারবো না এবং ডায়াগনোসিসের জন্য না। এক্ষেত্রে আমরা ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট এবং লাইন প্রুভ এসে এটা করব। এটার কারণ কি, জিন এক্সপার্টটা কেন সেকেন্ড টাইম আমরা করতে পারবো না? কেউ বলতে পারবেন? 3 বছর পরে আসলে জিন এক্সপার্ট কেন করলাম না? কেউ কেউ একটু বলবেন? আচ্ছা, কেউ যদি না বলেন আমি বলি। কারণ হচ্ছে আমরা জিন এক্সপার্ট জানি, জিন এক্সপার্ট ডেট বেসিলে এবং লাইভ বেসিলে কিন্তু পার্থক্য করতে পারে না। সে যদি ডিএনএ ডিটেক্ট করে, যদি ডেট ব্যাকটেরিয়া থাকে, সেটার ডিএনএ কিন্তু সে আপনাকে দেখাইতে পারে। সো এটা ফলস নেগেটিভ একটা, ফলস পজিটিভ একটা রেজাল্ট আসতে পারে। তো আমরা ডিএসটি করব এবং লাইন প্রুভ এসে করব। নেক্সট একটু উপরে উঠাই জুলফিকার ভাই। হ্যাঁ, তাইলে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট দিলেন, আপনি সব সেন্সিটিভ আছে, সেকেন্ড লাইন লিভোফ্লক্সাসিন সহ দিলেন। তারপরের কোশ্চেনটা হলো যে সে আপনাকে ফ্লুরোকুইনোলোনের সাথে আইসোলাইজেড রিফাম্পিসিন তার সেন্সিটিভ, তাহলে আমরা জানি আইসোলাইজেড বোথ আইসোলাইজেড রিফাম্পিসিন সেন্সিটিভ মানে এমডিআর। সো এমডিআর ট্রিটমেন্ট এখন তাহলে আপনি কি দিবেন? আমরা টেস্ট করলাম, তারপরে কি ট্রিটমেন্ট দিবেন? এই কোশ্চেনটা কিন্তু একটু আগেও আমাদের অলরেডি একবার বলা হয়েছে যে আমরা এখানে আগের কোশ্চেনটায় যেমন ফ্লোরোকুইনোলোন রেজিস্ট্যান্স ছিল, সেক্ষেত্রে আমরা লঙ্গার রেজিমেন্ট দিতে পারি, আর এখানে যেহেতু ফ্লোরোকুইনোলোন সেন্সিটিভ আছে, সো আমরা শর্টার রেজিমেন্টটা দিব। একটু রিসেন্ট আপডেট এটার মধ্যে ঢুকাই দিছি আমরা যে এই যে ড্রাগটা আসলো, এটা কোন ট্রায়ালের মাধ্যমে আসলো রেজিমেন্টটা, এটা একটু স্ট্রিম ট্রায়াল। এটা আমরা দিলাম কি রিসেন্টলি, এটা নিয়ে কিন্তু আমাদের জলিল স্যারও আলোচনা করছে। সো বড় বড় স্যাররা যেগুলো আলোচনা করে এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা থাকে, এই জন্য ট্রায়ালের নামটা ঢুকাই দিছি। যদিও ক্রনিক কেয়ারের রিসেন্ট আপডেট এরকম ট্রায়ালের কথা নাও আসতে পারে, বাট রিসেন্ট আপডেটের ক্ষেত্রে আইউর ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে যে এই 4টা স্টেশনের ভিতরে যে কোনোটার মধ্যে রিসেন্ট আপডেট 25টার মধ্যেও থাকতে পারে, পাবলিক হেলথ 25টার মধ্যেও থাকতে পারে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট কোশ্চেন, রিসেন্ট আপডেটের কোশ্চেন, এটা সহজ ছিল, আপনারা জানেন এটা আমরা এর আগেও ওসপিআই বেচে আমরা দেখাইছি। এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা এখন মেডসিএলডি যেটাকে বলে, এটার কোশ্চেন আমরা দেখেন। এটা এক্সামিনেশনে আপনি কি করবেন? মেটাবলিক সিনড্রোম উইথ ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল। কি কি এক্সামিনেশন রেসপন্স দেখার জন্য আমরা ইনভেস্টিগেশন গুলো কি কি করবেন? আলট্রাসোনোগ্রামে আমাদের বলে দিচ্ছে। এখানে জাস্ট আমাদের লাইফ স্টাইল, আমরা এই কোশ্চেন একটু উপরে যাই, জাস্ট ওই ট্রায়াল গুলো আর ড্রাগের নামগুলো ছাড়া, যেহেতু আমরা এখন রিসেন্ট কিছু আমাদের স্যাররা দেখেন, ওই একটু আগে আমাদের আজিজা বলল যেটা যে সেমাগ্লোটাইড, টিরজেপেটাইড, ওবেসিটি রিলেটেড যে ডিজিজ গুলোর জন্য, এবং আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এখন চেম্বার যারা করেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ ফ্যাটি লিভার এখন আসে চেম্বারে। ফ্যাটি লিভার সম্পর্কে এই যে স্যাররা যেটা একটু আজিজা বলছিল যে আমরা যেসব সমস্যাগুলি আমাদের স্যাররা চেম্বারে ফেস করে এগুলি কিন্তু পরীক্ষায় দেওয়ার চেষ্টা করে। সো এই জিনিসটা আপনি একটু দেখে নেবেন। ড্রাগটা কি ছিল? হোয়াট ইজ দ্য ড্রাগ অফ দিস? আমরা জানি এটা রেসপন্স ছিল যে নামটা একটু আপনারা দেখবেন, এই নামটা সুন্দর মতো রেসমিটিরম, এটা একদম দেখে নেবেন। এটা কোন ট্রায়ালের মাধ্যমে আসলো? মায়েস্ট্রো নেস্ট ট্রায়াল। এই ট্রায়াল গুলো জাস্ট একটু বলার জন্যই আপনাদের একটু জাস্ট দেখাই, এগুলো নিয়ে এখন ডিটেলস কারো পড়ার দরকার নেই, আমরা একটু মনে করাই দিলাম, জাস্ট একটু দেখবেন আপনারা। নেক্সট ইথিক্স এর কোশ্চেনটাই আমরা যাই।
ইথিক্স এর কোশ্চেনটায় সবসময় টিপিক্যাল, তো আমরা সবসময় অটোনমি, বেনিফিশিয়েন্স, ম্যালিফিসেন্স ওই চারটা নিয়ে চিন্তা করি। তো এইবার একটু ইচ্ছা করে আমাদের কোশ্চেন সেট আপ হচ্ছিল এরকম, কিন্তু আমরা ইচ্ছা করে একটু দেরি করে অন্যরকম দিলাম। দেখেন, একটা কলোনোস্কোপি করছেন, তার পারফোরেশন হচ্ছে, আপনি তাকে ম্যানেজ করছেন, তার কাছ থেকে রিটেন ইনফর্ম কনসেন্ট নিছেন, তার ওয়াইফ কনসার্ন আছে, তারপরও তারা এখন লিগ্যাল অ্যাকশনে যেতে চাচ্ছে। এরকম মেডিকেল প্রবলেমে কিন্তু আমরা এখন অহরহ পড়ছি। আমরা মেডিসিন যারা পড়ি তারা হয়তো পড়তেছি না, বাট যারা গ্যাস্ট্রোন্টারোলজিস্ট বা যারা সার্জন এরা কিন্তু পড়তেছে। সো এখন এই যে পুরো ওভারঅল এখানে কোশ্চেনটা একটু ইচ্ছা করে ঠিক এটিপিক্যাল করা হয়েছে। দেখেন, আপনি রুগীটাকে পারফোরেশন করছেন, মানে আবার রিসাসিটেশন করছেন, তারপরে রুগী মারা গেছে, তাইলে এখানে কতগুলো ইথিক্স এর কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনার আছে। অটোনমি ছিল, আপনি যেহেতু তার কাছ থেকে তার কনসেন্ট নিয়ে করছেন, সবকিছু করছেন, তার বেনিফিশিয়েন্স কি, কারণ কলোনোস্কোপি না করলে সে তার ডায়াগনোসিস হইতো না। ম্যালিফিসিয়েন্স কেন, কারণ আপনি যে রিসাসিটেশন চেষ্টা করছেন তারপরে সে মারা গেছে, আপনি তার ভালো চেষ্টা করছেন কিন্তু খারাপ তো হইতেই পারে। তো কতগুলি ইথিক্যাল প্রিন্সিপাল হয়েছে, তাহলে কেন কিভাবে এগুলো হলো? অটোনমি যেমন ইনফর্ম রিটেন কনসেন্ট নিছি, বেনিফিশিয়েন্ট কেন, যেমন এই রোগীটা ডায়াগনোসিস জন্য কলোনোস্কোপি দরকার ছিল। নন বেনিফিশিয়েন্ট যেটা বলছে আমি আমার সর্বোচ্চ ট্রাই করে রিসাসিটেট করার চেষ্টা করছি, তারপর মারা গেছে। হোয়াট আর দ্য কম্পোনেন্টস, এটা আপনারা পারবেন। নেক্সট কোশ্চেনটা যাই আমরা। এই পরের এই 4 নম্বর আর 5 নম্বর কোশ্চেনটা দেওয়ার জন্য আপনাদের এটা এই জিনিসটা আমরা অনেক সময় মিস করি, যে আপনি এত কিছু বলার পরও ইথিক্যাল অনুযায়ী করার পরও দেখেন তার ছেলে আপনার কাছে আসলো, কেন আপনি তাকে ইনফর্ম করলেন না? সো এটা আপনি বলবেন যে সে তো পেশেন্ট, যেহেতু কনসাস, সে অ্যাডাল্ট, তার আমি তার কাছ থেকে, সে তার উইটনেস ছিল তার ওয়াইফ, সে তার কাছ থেকে রিটেন ইনফর্ম কনসেন্ট নেওয়া আছে, সো একটা অ্যাডাল্টের কাছ থেকে যখন মেন্টালি ক্যাপাসিটেড থাকে আমি তার কাছ থেকে নিবো, আপনাকে জানাইতে আমরা বাধ্য না। এটা নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিসপাইট দিস কাউন্সিলিং পেশেন্টের পার্টি তাও ম্যানেজ করতে পারলেন না, তখন আপনি কি করবেন? যেটা আমরা করি। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আই উইল অ্যারেঞ্জ দ্য এথিক্যাল বোর্ড উইথ হসপিটাল অথরিটি এন্ড স্পেশাল ডক্টর। চাইলে যেটা আমাদের দেশে যা হয় যে একটা তদন্ত কমিটি হয় এরকম টাইপের, এটা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা কি কি জিনিসগুলি করি, এই জিনিসগুলো একটু আপনারা মাথায় রাখবেন। এই যে শেষের যে কোশ্চেনটা, আমরা যে অথরিটির সাথে অথরিটিকে জানাবো, অথরিটি চাইলে একটা মেডিকেল বোর্ড করবো, যে আপনার পয়েন্ট অফ ভিউতে ঠিক ছিলেন, এই জিনিসগুলো আমরা কিন্তু মাথায় রাখবো। হায়ার অথরিটিকে জানানো, ইথিক্যাল বোর্ড করা, রিভিউ কমিটি করা, এগুলো সব এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এরকম একটা ইথিক্স কিন্তু পরীক্ষা আসতে পারে। সো এই ছিল আমাদের আজকের পরীক্ষা। আশা করি আপনারা সবাই ভালো দিচ্ছেন। আপনাদের ইনশাল্লাহ আর একদিন, আজকের পর আর একদিন সময় আছে, সবাই মাথা ঠান্ডা রেখে নিজের মতো করে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে শেষ মুহূর্তে, তাহলে একটু কথা বলবো ওসপি এবং আইওই নিয়ে, যে কেউ জিজ্ঞাসা করতে থাকলে, কোনো কোয়ারি থাকলে। এই যে রেনাল ট্রান্সপ্লান্টেশনে ওখানে অ্যাবডোমেনে 2টা স্কার দেখলাম, একটা তো রেনাল ট্রান্সপ্লান্টেশনের স্কার, আর একটা স্কার কিসের, ওটা কি? একটা হরাইজন্টাল আর একটা তো একটু অবলিক টাইপের, একটা 2টা স্কার দেখলাম অ্যাবডোমেনে। ও, 2টা স্কার ছিল, ওইটা বলতেছেন? ওইটা কিডনির জন্য। এটা হয়তো কোনো সময় কমপ্লিকেশন হলে অনেক সময় অপারেশন করতে গিয়ে তো স্কার হয়তো বাড়তে হতে পারে। ওইটা রেনাল ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সাইডটা খেয়াল রাখবেন, এগুলো হলো সাইডটা খেয়াল রাখবেন কোন জায়গাটা আছে। অনেক সময় কিন্তু পিছনের ছবিও দিতে পারে এরকম, হ্যাঁ, অ্যাবডোমেনের ছবি নাও দিতে পারে, পিছনের ছবিও দিতে, ব্যাকের দিক দিয়েও কিন্তু দিতে পারে, ফ্লাঙ্কের ছবি। হ্যাঁ, সাইড গুলো মনে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা সবসময় বলি, ওসপি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার যে একটা সিনারিও দেওয়া থাকবে, সিনারিওটা দেখবেন। কোনো পিক্টোরিয়াল বা ইমেজ থাকলে সেটা দেখবেন। সবগুলো কোরিলেট করে আপনি চেষ্টা করবেন। এই জন্য যে এই কথাটা আমি বারবার বলি, আমাদের স্যাররাও বলতো যে একটা ওসপিটা আপনি লেখা শুরু করার আগে অ্যাটলিস্ট 1-2বার কোশ্চেনটা পড়বেন। এতে যদি আপনার 1 মিনিট সময় চলেও যায়, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি যদি 2 মিনিট করে কোশ্চেনটা বুঝলেন, যে উত্তর থাকে, এটা 3 থেকে 4 মিনিটে লেখা সম্ভব, খুব সম্ভব, এবং আপনার সময় বাঁচবে। কিন্তু আপনি যদি তাড়াতাড়ি ঘোরা লিখতে করতে গিয়ে তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলো মাথা ঠান্ডা রেখে একদম কোশ্চেনটা পড়ে, 1-2টা কোশ্চেন একাধিক সিনারিও থাকলে, একাধিক পিক্টোরিয়াল থাকলে কোরিলেট করে, ওদের মধ্যে কোরিলেশন আছে কিনা এটা জাস্ট অ্যাডজাস্ট করে তারপর লিখবেন। মাথা ঠান্ডা রেখে 5 মিনিট অনেক সময় যদি আমরা পারি কোশ্চেন,
আর 10 মিনিট দিলেও কোনো লাভ নাই, যেটা আমার ভিতরে থাকবে না। সো পাজল হওয়া যাবে না। আর কারো কোনো কোশ্চেন? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, ভাই আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য, আপনারা নামাজ পড়ে দোয়া করতে থাকেন, সবাই সবার জন্য নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। আশা করি আমরা এবার ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করতেছি আপনাদের কাছ থেকে। আসলে আপনাদের এই ব্যাচে, আমি তো এক্সাম ব্যাচে ছিলাম বা ওসপিআই ব্যাচে ছিলাম, অনেকেই খুব ভালো আপনাদের প্রিপারেশন। শেষ মুহূর্তে পাজল হবেন না, শেষ মুহূর্তে একদম শেষের দিনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার শেষ দিন পর্যন্ত একদম যেদিন ক্লিনিক্যাল পরীক্ষাটা দিয়ে হল থেকে বেরোবেন তার আগ পর্যন্ত একদম আল্লাহর উপর বিশ্বাস রেখে, নিজের স্ট্রেংথটা, নিজের কনফিডেন্সটা রেখে পরীক্ষা দিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা এবার ভালো কিছু আশা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।